আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং লাইভ অনলাইন কম্বো ব্যাচ EDM7। আমরা আজকে দ্বিতীয় ক্লাসে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা পরিচয় পর্ব নিয়েছি এবং একজনের সাথে পরিচিত হয়েছি। আশা করি এতে আপনারা অনেকটা উপকৃত হতে পেরেছেন। কারা কোন বয়সের, কোন পেশার, তারপর কোন ধরনের রুচিশীল, কোন ধরনের চিন্তাভাবনার মানুষ আপনাদের আজকে একসাথে হতে পেরেছেন, অর্থাৎ আপনাদের সহপাঠী। এতে করে একজন আরেকজনের সাথে কানেক্টেড হতে আপনাদেরকে অনেকটা সহায়তা করবে। আশা রাখি ছোট ছোট দলে বিভক্ত না হয়ে সবার সাথে একত্রিত থাকার বা একত্রিত কমিউনিকেশনটা বিল্ড করার চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে। আজকে আমাদের ক্লাসের টপিক বেসিক সেটআপ, ইনস্টলেশন অ্যান্ড গাইডলাইন। অর্থাৎ এই ক্লাসটা মোটেও প্রয়োজন মনে করি না অন্যদের দিক থেকে চিন্তা করলে, কিন্তু আমাদের ইলানাইট ইনস্টিটিউট থেকে চিন্তা করলে এটার বিশাল একটা প্রয়োজনীয়তা আছে। এবং মনে হতে পারে ও খুব ইজি, এটা তো আমি বুঝি পারি, ওকে ফাইন, ভালো কথা। যেহেতু ক্লাস, আমি আশা রাখবো আপনারা আমার সাথে থাকবেন 1-1.5-2 ঘন্টা যেটাই হোক। এবং এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখন থেকেই, যাতে করে পরবর্তীতে আপনার কাজগুলো অগোছালো না থাকে এবং সব কিছু গোছালো থাকে, সিকিউর থাকে। আপনি যেন প্রতিটা বিষয়ে যেন একটা মোটামুটি প্রফেশন ওয়েতে যে একটা রোডম্যাপ থাকে, একটা সেট আপ থাকে, সেটা ফলো আপে যেন থাকতে পারেন আপনি। সো এইটার জন্য আমরা এই ক্লাসটা দেই এবং এই ক্লাসের পরে আপনাদের কিছু টাস্ক থাকবে যেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ক্লায়েন্ট ওয়ার্কের জন্য একজন শিক্ষার্থী বা প্রফেশনাল হিসেবে আপনার কম্পিউটার প্রোডাক্টিভ, সিকিউরড ম্যানেজমেন্ট সব কিছু মিলে কীভাবে প্রস্তুত করা প্রয়োজন, সেই বিষয়গুলো আজকে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আসলে ক্লাসগুলো এইভাবেই নেই, মানে কোনো কিছু আগে থেকে রেডি থাকে না, মানে বোঝার স্বার্থে এগুলো যাতে আপনারা ক্যাচ করতে পারেন, কারণ প্রতিটা ফাংশন প্রয়োজন আছে। এখানে অনেকে আছেন যে খুব ভালো ডক্স ফাইল বুঝেন না, খুব ভালো স্প্রেডশিট বুঝেন না, অনেকে আছেন। আর অনেকে আছেন যে আমার চাইতে অনেক ভালো বুঝেন। তো যারা বুঝেন না তাদের ক্ষেত্রে এটা যেন এক কাজে দুই কাজ হয়, সে বিষয়টার জন্য ইভেন আপনি অদূর ভবিষ্যতে গিয়ে এজেন্সি হোক, ট্রেনিং সেকশন হোক, আইটি ইনস্টিটিউট সেকশন হোক, সেই বিষয়গুলো যাতে আপনি যাতে সহজে ক্যাচ করতে পারেন, এই জন্য আমি ক্লাসের একদম র হিসেবে সব কিছু সেট আপ করি, যাতে করে আপনাদের চোখের সামনে যেন সব কিছু ধীরে 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 গ্রো হয়। সো আমরা এখানে লিখে নিচ্ছি যে EDM7 ক্লাস ডকুমেন্টস। ওকে, আজকে আমরা এখানে রাখি যে ক্লাস 2 বেসিক সেটআপ। আচ্ছা, লেখা একটু বড় করতে হয়, নাহলে আপনারা দেখতে পারবেন না। ওয়েট, বেশ, ওকে। সবাই হেডফোন ইউজ করবেন, ধীরে ধীরে হেডফোন নিয়ে নেবেন, হ্যাঁ। আর হেডফোনের দাম খুব বেশি না, কোনটা ভালো হবে সেটা আমি আজকে দেখাই দিব। চাইলে যাদের গ্রামে অঞ্চলে বাড়ি, আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। সো ফার্স্ট অফ অল আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিভাইস দিতে পারি এখানে, লাইক তারপরে অপারেটিং সিস্টেম যাকে বলা হয়, OS অ্যান্ড স্টোরেজ। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি যে টপিকটাতে হাত দেবো, আমরা এখানে সবাই জয়েন করেছি হয় কম্পিউটার অথবা, মানে জয়েন না, মানে আমরা যেটা ইউজ করি হয় কম্পিউটার ইউজ করি অথবা আমরা ল্যাপটপ ইউজ করি। তো দুইটাই আমরা মোস্ট অফ দ্য পারসন উইন্ডোজটা ইউজ করি, যেটা মাইক্রোসফটের। আর যদি কেউ আমার ব্যতিক্রম, যেমন লিনাক্স আছে, তারপরে ম্যাকবুক যারা ইউজ করা হয় সেটা iOS ভার্সন আছে অ্যাপলের। তো যেহেতু আমরা মেজরিটি পারসন আমরা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি উইন্ডোজ, সো উইন্ডোজ সেটআপটা নিয়ে ওইভাবে আমি কথাগুলো বলবো।
তো অ্যাট ফার্স্ট যেটা প্রয়োজন উইন্ডোজ ইউজ করলে আমরা এখানে আবার একটা কথা আছে যেটা হচ্ছে আপনার প্রসেসরের যেটা প্রসেসর, এটা আমরা মোস্ট পারসন ইন্টেলটা ইউজ করি, বাট এখন ধীরে ধীরে অনেকেই এএমডিটাও ইউজ করি। এটা হলো প্রসেসর। এইটার জন্য আপনি একটা অ্যাসিস্ট্যান্স পাবেন। অ্যাসিস্ট্যান্স কীরকম সেটা আমরা এখানে লিখে সার্চ করি যে ইন্টেল সাপোর্ট অ্যাসিস্ট্যান্স। এখন আমি যে ইন্টেল লিখলাম, আপনি যদি এএমডি ইউজ করেন এএমডির জন্য আছে, শুধু এভাবে সার্চ করতে হবে এএমডি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট। তো সবার জন্য এগুলো আলাদা আলাদা আছে। হ্যাঁ, তো মেজরিটি পার্সন যেহেতু আমরা ইউজ করি, ইন্টেল ইউজ করি, সো আমি ইন্টেলে গেলাম। এই লিঙ্কে যাবেন, এইভাবে লিখলে ফার্স্টে যেটা পাবেন intel.com অথবা intel.com, এখানে ডিরেক্ট ডাউনলোড অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা হোম পেজে আসবেন। আসলে গেট স্টার্ট এখানে ক্লিক করলে আপনাকে ডাউনলোড অপশন নিয়ে যাবে, বাট আমার এটা ডাউনলোড করা আছে অলরেডি। তো এইটার কাজটা কি, আমরা দেখেন যারা মোবাইল ইউজ করি আমরা কিন্তু খুব সতর্ক থাকি, কখন আপডেট আসবে আপডেট দিব, ঠিক আছে। আবার অনেকে আছে যে কিপটামি করি, অর্থাৎ আপডেট দিতে চাই না। ওটার পিছনে একটা কারণও থাকে, কারণ আমার স্টোরেজ কম, আমার মোবাইলের র্যামের ক্যাপাসিটি কম, বেশি বেশি আপডেট দিলে অ্যাপসের যেমন মেগাবাইট সাইজ বেড়ে যায়, স্টোরেজ কমে যায়, ফোন আরও বেশি ওভারলোড নিতে পারে না। কিন্তু কম্পিউটার মোটামুটি আমরা যারা ইউজ করি সবাই কিন্তু এখন মিনিমাম 8 GB র্যাম ইউজ করি। তারপরে স্টোরেজের কথা চিন্তা করলে যারা হার্ড ডিস্ক মানে এইচডিডি যেটা ইউজ করি সেটা মিনিমাম 500 GB বা 1 TB, এবং এসএসডির ক্ষেত্রে মিনিমাম আমরা প্রায় 256 GB 240 GB ইউজ করি। তো সেই ক্ষেত্রে এটা প্রবলেম নাই। যেমন অনেকে আছে উইন্ডোজ আপডেট আসলে আমরা দেই না, বাট এই জিনিসগুলো আমাদেরকে প্রতিনিয়ত আপ টু ডেট রাখতে হবে। আর এটা কিভাবে কাজ করে, যেমন দেখেন আমি লিখলাম এখানে এটা, এখানে আপনি পুরা আপনার ডিভাইসের ইয়াটা দেখতে পাবেন, মানে স্পেসিফিকেশন যেটাকে বলা হয়, আপনার ডিভাইসটা মূলত কি কি কনফিগারেশন দ্বারা কি কি ইয়া দ্বারা বিল্ড করা হয়েছে সেই জিনিসগুলো। যেমন এটা আমার হলো মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের, এবং এটা অনেক আগের 19 সাল 20 সালের দিকে, প্রায় 5 বছর হয়ে গেছে কম্পিউটার এটা। সো এখানে আপনার প্রসেসর কি, গ্রাফিক্স, অডিও, নেটওয়ার্কিং, মেমোরি, স্টোরেজ সবগুলো এখানে শো করবে। সো এবং আপনার যদি এখানে কোনো আপডেট থাকে যে অ্যাভেলেবেল আপডেট, এখন কোনো আপডেট নাই, এখানেও শো করছে না, যখন আপডেট থাকবে তখন শো করবে। যদি কেউ কখনো ইউজ না করেন তাহলে এখন আপনারা এটা ইনস্টল করে নিলেই দেখবেন যে এখানে কয়েকটা আপডেট চলে আসছে। সো এই আপডেটগুলো আপনারা ইউজ করবেন। আরেকটা জিনিস আমি একটু ফোকাস দেই, যেমন দেখেন আমার এই ডিভাইসটা আজকে প্রায় 5 বছর পুরাতন, এখনও ডিভাইসের যে পারফরমেন্স সেটা আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত সন্তুষ্ট বা সন্তোষজনক। কারণ ওভারহিট বলেন, টেম্পারেচার বেড়ে যাওয়া বলেন, বা কখনো ছেড়ে দেওয়া, হ্যাং করা, এ ধরনের কোনো কিছু হয় না। কারণ প্রতিটা জিনিস একটা টেক কেয়ার আছে, ওই কেয়ারটা যদি আপনি করে যদি সামনের দিকে মুভ করেন তাহলে আপনি যে কোনো একটা ডিভাইস অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এখানে ফার্স্টে যেটা গেলাম সেটা হচ্ছে যে প্রসেসরের ক্ষেত্রে কি নিব আমরা, এটা হচ্ছে আপনার ইন্টেল, যেটাকে বলা যায় ড্রাইভার, আপনি এভাবে লিখলেও হবে, ড্রাইভার অ্যান্ড সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এটা ইনস্টল করে নেবেন। প্রসেসটা কি দেখিয়ে দিলাম অলরেডি, এই যে ডাউনলোড নাও দিলেই আপনার কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। দেন আপনি এটা ওপেন করলে মাদার ব্রাউজার দিয়ে চলে যাবে, এবং ওখানে যে অ্যাভেলেবল যে জিনিসগুলো দেখাবে আপডেট করতে হবে সেগুলো আপনারা আপডেট করে নেবেন, দ্যাটস ইট। এরপরে আমরা আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে রিকমেন্ড। আপনারা জানেন যে উইন্ডোজ 10 এটা থাকবে, কিন্তু উইন্ডোজ 10-এর আর আপডেট পাবো না আমরা। এটা কবে থেকে, মেবি সেপ্টেম্বর আগস্ট থেকেই এটা অফিসিয়ালি ঘোষণা। তার মানে কি, আমাদের আলটিমেটলি যদি আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রফেশন করতে যাই তাহলে আমাদেরকে ঘুরে ফিরে এই খুব দ্রুতই উইন্ডোজ 10টা বাদ দিয়ে দিতে হবে। সো সেই ক্ষেত্রে রিকমেন্ড হচ্ছে এখন থেকে আমাদেরকে অভ্যস্ত হতে হবে উইন্ডোজ 11-এ, উইন্ডোজ 11। আর এইটা আমরা যে কেউ ইনস্টল করতে পারি, নিজেও পারি, কম্পিউটার দোকান থেকে সাপোর্ট নিতে পারি। বাট এইটা জাস্ট খেয়াল করবেন যে আসলে কত বিটের আপনি ইনস্টল করছেন। হ্যাঁ, এটা নিয়ে অনেক প্রবলেম হয়। সো 64 বিট কি 32 বিট কি 128 বিট নাকি 84 বিট,
এইটা কোথায় থেকে চেক করতে পারবেন? এটা আপনি চেক করতে পারবেন দিস পিসি অপশন যেটা আছে এখান থেকে আপনি প্রপার্টিসে গেলেই এই এই অপশনটাতে আপনি এটা পাবেন। যেমন দেখেন এই যে সিস্টেম টাইপ 64 বিট x64 বেস প্রসেসর, অর্থাৎ আমার এই প্রসেসরটা হচ্ছে 64 বিটের। এটা থাকে কি কি 32 থাকে, 64 থাকে, 84 থাকে, আরও প্লাস থাকতে পারে। সো এটা রিকমেন্ড করি। এবং এই উইন্ডোজ 64 বিটটা লিখে দেওয়ার কারণ কি, আমরা শুধু যে উইন্ডোজটাই সেট আপ করি ব্যাপারটা এরকম না। কম্পিউটার ইউজ করতে গেলে নানান ধরনের সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করতে হয়, তো একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে আসলে কোনটা আমরা ইনস্টল করব। তো যদি আপনি এই মিড রেঞ্জে যেটা 64 বিট এইটা আপনি ইনস্টল করলে প্রবলেম হবে না, আর মেজরিটি পার্সনের ল্যাপটপ কম্পিউটার 64 বিটেরই হয়ে থাকে। সো এইটা গেল। আর একটা বিষয় হচ্ছে অরিজিনাল লাইসেন্স তো আমরা নেই না, কিন্তু উচিত একটা ডিজিটাল লাইসেন্স অন্তত ইউজ করা। অরিজিনাল লাইসেন্স বলতে যেগুলোর দাম অনেক টাকা, 10,000, 12,000, 20,000, 25,000 টাকা, বাট ডিজিটাল লাইসেন্সগুলোর দাম অনেক কম। যেমন আপনি যদি উইন্ডোজ 10, উইন্ডোজ 11 লাইসেন্স এভাবে না, আমি স্টোরটা দেখাই দিচ্ছি। আইডিএম সার্চ করবেন, গিয়ে এখানে আইডিএম ডাউনলোড, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার.com এই ওয়েবসাইটে আপনি আসবেন। এসে এইখানে দেখেন যে একটা বাই নাও নামে অপশন আছে, এই বাই নাওতে যাবেন। আপনারা জানেন যে দুনিয়ার এই একটা মাত্রই সফটওয়্যার সমাজ ফাস্ট, আরও আছে অনেকেই অন্যগুলো ইউজ করে, বাট এর মতো স্মুথ আর কোনো কিছু হয় না। সো এখানে আসলে এটা হচ্ছে এটার প্রাইস, বাট নিচে এসে দেখেন যে লিস্ট অফ আওয়ার অফিসিয়াল রিসেলার ইন বাংলাদেশ। মানে এটা বোঝানোর ক্ষেত্রে এটা বুঝলাম যে ইন্টারন্যাশনালি যেহেতু আইডিএম হচ্ছে নামকরা এবং ফেমাস একটা সফটওয়্যার, তাদের যদি অফিসিয়ালি যদি কেউ রিসেলার থাকে ডেফিনেটলি তারাও ট্রাস্টেড। সো আমি এখান থেকে এই জন্যে আসছি। এখানে অনেকগুলো বাংলাদেশের যারা অফিসিয়াল রিসেলার এই আইডিএমের, তাদের কাছ থেকে আমরা চাইলে ওই ইয়াটা নিতে পারি, কি বলে উইন্ডোজ 10 বা 11-এর ডিজিটাল লাইসেন্স কোডটা আমরা নিতে পারি। যেমন এখানে ক্যাটাগরি দেওয়া আছে, যদি আমরা এখানে সার্চ করি যে উইন্ডোজ 11 দেখি পাই কি না। আচ্ছা, উইন্ডোজ 11-এর প্রাইসটা বেশি, 10-এর প্রাইসটা ডিজিটাল কি কম, বাট আরও একটু ভালো করে সার্চ করলে এদের কাছে আছে। হ্যাঁ, এনাদের কাছে আছে যে ডিজিটাল কোড, এটা ডিজিটাল না, বাট ডিজিটাল যেটা সেটার প্রাইস অনেক কম, ঠিক আছে, 500, 300, 600 এই টাকা, এবং লাইফ টাইম আপনি একটা কোড দিয়ে বারবার উইন্ডোজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো আমরা একটু দেখে নিলাম যে কোথা থেকে আপনি এই জিনিসগুলো কিনবেন। যদি আইডিএমও কিনতে চান এনাদের কাছ থেকে আপনি নিতে পারবেন খুব অল্প টাকায়, যেটা আপনার অফিসিয়ালি এখানে গেলে অনেক টাকা, বাট এখানে আসলে 1600 টাকা একদম লাইফ টাইম অন পিসির জন্য। তাহলে লাইসেন্স যেটা অপশনাল, আমরা এখানে বলতে পারি কি ডিজিটাল যেটা কোড, এটা ডিজিটাল কি এটা আমরা ইউজ করার রিকমেন্ডেশন দিয়ে থাকি। না হলে কি হয়, অনেকের কম্পিউটারে দেখবেন যে এই অপশনটাতে একটা উইন্ডোজ অ্যাক্টিভিটিস নামে একটা অপশন থাকে। হ্যাঁ, এটা রিমুভ করার জন্য কিছু থার্ড পার্টি আছে, ওগুলো কী জন্য বলা হয়, সেগুলো ইউজ করা যায়, বাট ওটা রিস্ক। যেহেতু আজকে হয়তো আপনার কম্পিউটারে কিছু নাই, আপনার জিমেইলের অতটা ভ্যালু না, আপনার ড্রাইভে যা আছে সেগুলোর কোনো মূল্য নাই, কিন্তু যখন আপনি এখন এই প্রফেশনে থাকবেন তখন আপনার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মানে ডেটা, যেটা এই ডেটার ভ্যালু হবে লক্ষ লক্ষ টাকা। সো আজকে যেটার ভ্যালুটা হয়তো আপনার কাছে নাই বা আপনি ওইভাবে বুঝছেন না, কিন্তু একটা সময় গিয়ে আপনি এটা বুঝতে পারবেন যখন আপনি ধীরে ধীরে আগাবেন। এবং এটাকে আমরা কি বলতে পারি যে অলওয়েজ কিপ আপ টু ডেট, এই ব্যাপারটা গেল। এরপরে এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলা যায়, সেটা হচ্ছে স্টোরেজ স্ট্রাকচার। সো রিকমেন্ড হিসেবে কি, ডেফিনেটলি এসএসডি, এবং
এসএসডি আপনার যেটা হয় আর কি 128 থেকে শুরু হয়, তারপরে আরও আছে, তারপর 240, 250, 256 এর হয়ে আছে আছে অনেক কিছু আছে। সো আমি কত ইউজ করব? তো যদি আপনার টোটাল স্টোরেজটা যদি খুব অল্প হয়, মানে এসএসডি 240 যদি হয়, এটা মৌখিক বলে নেই, আপনারা বুঝে নিন, তাহলে অ্যাটলিস্ট 200 জিবি আপনাকে সি ড্রাইভে দিতে হবে। সি ড্রাইভ কোনটা? সি ড্রাইভ হচ্ছে যেটা আপনার এই এই অপশনটা, এই অপশনটা হচ্ছে সি ড্রাইভ। এইটা বলতেন যে ভাই আর কি শেখার আছে, বহুত কিছু শেখার আছে, একটু জাস্ট খেয়াল করবেন। দেখেন আমার এই কম্পিউটার হচ্ছে 500 জিবি এসএসডি, 500 জিবি এসএসডি, বাট আমি লোকাল ডিস্কে রেখেছি কত? 300 জিবি। কিন্তু অনেকেই আমরা কি করি, 500 জিবি এসএসডি কিনেও লোকাল ডিস্ক করে ফেলি 100 জিবি, 50 জিবি, 150 জিবি। না, এই লোকাল ডিস্ক আপনি যত ফাঁকা রাখবেন তত আপনার কম্পিউটার ফাস্ট করবে, রান করবে। কিন্তু এইখানে যদি আমরা রেট পর্যন্ত নিয়ে চলে আসি, তখন এই কম্পিউটারের স্পিডটা ধীরে ধীরে কমে যায়। কম্পিউটার স্পিডটা বেসিক্যালি ডিপেন্ড করে ক্লক স্পিড, যেটা প্রসেসর থেকে আসে, র্যামের একটা স্পিড, এবং তৃতীয়ত হচ্ছে স্টোরেজের একটা স্পিড। স্টোরেজের দুই ধরনের স্পিড থাকে, একটা হলো রাইটিং স্পিড আর একটা রিডিং স্পিড। আপনার এই স্টোরেজের স্পিড যখন রাইটিং এবং রিডিং স্পিড কম থাকে, তখন এই জিনিসগুলো খুব দ্রুত কাজ করতে পারে না। আর যখন আমরা লোকাল ডিস্কে খুব বেশি প্রেশার দিয়ে ফেলি, তখন এটা আরও জ্যাম হয়ে যায়। সো আমরা এইটা বোঝানোর চেষ্টা করতে চাচ্ছি যে আপনি যদি এসএসডি ইউজ করেন, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি এটা রেশিওটা বুঝতে পারবেন। যে লাইক আপনার স্টোরেজ হচ্ছে 500 জিবি, 500 জিবি এসএসডি, তাহলে আপনি কত জিবি লোকাল ডিস্ক করবেন? সো সেই ক্ষেত্রে লোকাল ডিস্ক করতে হবে কত? আপনি লোকাল ডিস্ক করবেন লোকাল ডিস্ক করবেন অ্যাটলিস্ট 300 জিবি। আর এর বাকিটা আপনি 2টা করেন, 3টা করেন পার্টিশন, সেটা আপনার বিষয়। বাট লোকাল ডিস্ক যেটা, যাকে বলা হয় সি ড্রাইভ, এইটা আপনাকে 300 জিবি করতে হবে, ঠিক আছে? এটা আপনাকে 300 জিবি করতে হবে, এটা মাথায় রাখবেন। এখন করতে হবে বলতে এমন না যে ধরাবাঁধা নিয়ম, বাট করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা ভালো রান করবে। সো এই একটা বিষয়। এবং এই সি ড্রাইভে দেখা যায় আমরা ডিসপ্লের উপরে, অর্থাৎ ডেস্কটপের উপরে এমন অগোছালো করে ফেলি, যা ইচ্ছা তাই। তারপরে কোথায় কোথায় রাখি? আমরা ডেস্কটপে রাখি, ডাউনলোডে রাখি, ডকুমেন্টসে রাখি, পিকচারে রাখি, মিউজিকে রাখি, ভিডিওতে রাখি, মানে কোনো দিন এই দিকে আমরা খেয়াল করি না। এটা উচিত না। উচিত হচ্ছে 15 দিন, 1 মাস, 2 মাস পর পর আপনি ডাউনলোড যা করলেন পুরো 1 মাসে, এখানে যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেই জিনিসগুলো আপনি ড্রাইভের মধ্যে আরেকটা পার্টিশনের মধ্যে সেভ রাখেন, যেগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দেন। কারণ এই সি ড্রাইভ, দ্যাটস মিন আপনার ডেস্কটপ মিলে ডেস্কটপে যেটা রাখবেন সেটা সি ড্রাইভ, ডাউনলোড সি ড্রাইভ, ডকুমেন্ট সি ড্রাইভ, পিকচার সি ড্রাইভ। সি ড্রাইভের সাথে সব কিছু ইনক্লুডেড, বাট এই জিনিসগুলো আলাদা। যখন আপনি ডাউনলোড অপশন থেকে কাট করে এখানে এসে পেস্ট করবেন, তাহলে সি ড্রাইভের স্পেসটা বাড়বে। সো এইটা মাথায় রাখবেন। বাট আমরা এটা কোনো দিনও খেয়াল করি না, এটা উচিত না, এটা জিনিসটা আপনারা ফোকাস রাখবেন। সো এরপরে হচ্ছে যেমন একটা ড্রাইভ আপনারা করবেন, এটা আমার দিক থেকে রিকমেন্ড ধরে নিতে পারেন, ঠিক আছে? যে রিকমেন্ড লিখে দিচ্ছি এখানে। রিকমেন্ডেড কি? যে একটা পার্টিশন, অর্থাৎ ধরে নিচ্ছি যে ড্রাইভ ডি বা ই ধরে নিচ্ছি, এইটা আপনি কি করবেন? এইটার মধ্যে আপনি পার্সোনাল, অর্থাৎ এই যে পার্সোনাল বলতে আপনি যা এখন থেকে যে জিনিসগুলো আপনি কালেক্ট করবেন, যে জিনিসগুলো আমাদের ইন থেকে পাবেন, আপনি রিসার্চ করে পাবেন, সব আপনি এখানে একটা ফোল্ডার করলেন, এই ফোল্ডারের মধ্যে রাখলেন। ক্লাস নোটসগুলো আপনি রাখলেন। অ্যাসাইনমেন্ট যে দেন সেখানে অনেক স্ক্রিনশট থাকে, সেই জিনিসগুলো আপনি এখানে রাখলেন। এবং প্র্যাকটিসমূলক যে ফাইলগুলো হবে, প্র্যাকটিসের যে ফাইলগুলো হবে সেই ফাইলগুলো আপনি এটার মধ্যে রাখেন। বাট এইটা আপনি কি নামও দিতে পারেন, এই ড্রাইভ ইডিকে আপনি চাইলে একটা নাম দিয়ে নিতে পারেন। কীরকম নাম? এই যে এক্সাম্পল প্রফেশনাল অথবা ক্যারিয়ার দিলেন, আপনি বোঝার মতো করে একটা নাম দিয়ে দিলেন, সেটার মধ্যে আপনি এগুলো রাখলেন, ঠিক আছে? এটা আমার ইন থেকে আর
এটা অনেক পরের, তবু এখনই বলি। সেটা হচ্ছে যে আপনার পাওয়ার সেটিংসে আমাদের এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে যে ল্যাপটপ যারা ইউজ করে কিভাবে ইউজ করব। পাওয়ার সেটআপ যেটা আর কি বলা হয়, পাওয়ার সেটআপে আমি মূলত আমার এক্সট্রা আরও 2টা ল্যাপটপ আছে, আমি যেভাবে ইউজ করি কখনোই বন্ধ করি না, টানা 2 4 5 6 মাস চলে, এবং চার্জারও ওপেন করি, আনপ্লাগ করি না। অনেকের মধ্যে ধারণা আছে যে চার্জার ইন করে রাখলে অনেক প্রবলেম হয়, তারপরে ল্যাপটপ টানা অন রাখলে অনেক প্রবলেম হয়। না, বরং বারবার অফ করলেই অনেক বেশি প্রবলেম হয়, এবং আপনি ল্যাপটপের কিবোর্ড যত বেশি কম ইউজ করবেন তত বেশি সম্ভাবনা থাকবে ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে যাওয়ার। এবং প্লাগ ইন রাখলে কোনো প্রবলেম হয় না। এই জিনিসগুলো ছিল দাদার আমলে, যখন 2005 6 10 সালের দিকে, তখন এত অত্যাধুনিক টেকনোলজি ছিল না। এখন বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে একটা লাইট পর্যন্ত চার্জ হয়ে যাবে আর চার্জ নিবে না, এই ধরনের এই অ্যাডাপ্টারের মধ্যে ফাংশন করা আছে, সিস্টেম করা আছে। আপনার ল্যাপটপে চার্জ হয়ে যাচ্ছে, সে আর অতিরিক্ত চার্জ নিবে না, আপনার ব্যাটারিকে সে ফোর্স করবে না, আবার যখন চার্জ কমে যাবে তখন আবার সে চার্জ নেবে। এটাই সিস্টেম সবখানেই, ফোন থেকে শুরু করে আপনার কি বলে যে ইয়াগুলো আছে, কি বলে স্মার্ট ওয়াচগুলো আছে, সবগুলো একই অবস্থা, হেডফোন থেকে শুরু করে সব কিছু। সো এটা ভয় পাওয়ার কিছু নাই। এখন ওই পাওয়ার সেটআপের ক্ষেত্রে আপনি যখন প্লাগ ইন রাখবেন, আপনি নন স্টপ মানে কি বলে স্ক্রিন অফ না হোক এই ফাংশনগুলো রাখতে পারেন। আর যদি কমায় রাখতে চান কমায় রাখতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। বাট প্লাগ ইন এবং আউটের ক্ষেত্রে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব থাকে, এটা আমি ক্লিয়ার করলাম। প্রতিদিন যে বিষয়টা উচিত সেটা হচ্ছে রিসাইকেল। রিসাইকেল কোনটা? এই যে রিসাইকেল, কোথায় গেল, RECY, এই যে রিসাইকেল বিন, মানে আমরা সারাদিন যা ডিলিট করি সব কিছু এটার মধ্যে থাকে, এটা আমরা রিমুভ করে দিয়ে পিসি বা কম্পিউটার অফ করে দিব, কারণ এটা হচ্ছে জাম, এটা জিনিসগুলো আমাদের ওয়েস্টেজ, এটা প্রয়োজন নেই, অন কাইন্ড অফ এটা ডাস্টবিনের মতো দেওয়া। তার মানে কি, যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেই জিনিসগুলো আমরা এখানে ফেলে রাখছি, এবং এটাও আমরা খালি করে দিব। এটা অনেক সময় অনেকে করি না, পড়ে আছে তো পড়ে আছে, এভাবে থাকে, এগুলো রাখা ঠিক না। সো আমরা এখন কথা বলি, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার সেটআপ। 1 মিনিট। ওয়েব ব্রাউজার সেটআপ। আমি আমার ইন থেকে আপনাদেরকে বেশি না 2-3টা ব্রাউজার আমি আপনাদেরকে রিকমেন্ড করব। সেটা হলো, ফার্স্টে হচ্ছে গুগল ক্রোম, যেটা কম বেশি আমরা সবাই ইউজ করি। এরপরে হচ্ছে মাইক্রোসফট এজ, যাকে বলা হয় মাইক্রোসফট এজ। এরপরে অতিরিক্ত যেটা সেটা হচ্ছে ফায়ারফক্স। এর পরেও যদি আপনার আরও ব্রাউজার লাগে, সেটা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই এতগুলো কেন? কিছু জিনিস আছে যেটা শুধুমাত্র ফায়ারফক্সে আপনি ওপেন করবেন, কিছু বিষয় আছে শুধু আপনি মাইক্রোসফট এজ ব্রাউজারে আপনি ওপেন করবেন, আবার অনেক জিনিস আছে যেগুলো আপনি শুধু ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। সো এইটা ধীরে ধীরে আপনার একটা আয়ত্তে চলে আসবে, কারণ যে ব্রাউজারটা আপনার এইরকম সিঙ্ক করা আছে সেখানে সেই লিঙ্ক আপনি ওপেন করবেন না, এটা আমাদের ইন থেকে রিকোয়েস্ট। আর যেমন ধরেন আমার এটা হচ্ছে এটা হচ্ছে মজিলা, এখানে কোনো কিছু সিঙ্ক করা নাই, এখানে কিচ্ছু নাই, এখানে আমি আবল তাবল জিনিস, মানে যখন যা মন চায় আমি এখানে ভিজিট করি, এখানে এক্সপ্লোর করি, যে কোনো ধরনের ওয়েবসাইট আমি এখানে ওপেন করি। বাট সেটা কিন্তু কখনোই আমি এই ব্রাউজারে এসে করি না। বা এটা হচ্ছে আমি টোটাল সোশ্যাল মিডিয়া আমি এখানে ইউজ করি, এখানে টোটাল সোশ্যাল মিডিয়া আমি ইউজ করি। কারণ কি, ক্রোমের মধ্যে অনেক সময় ফেসবুক, ইনস্টাগ্রাম এই জিনিসগুলো চলে না, মানে হয় স্টপ হয়ে থাকে, চলে না, যে মাঝে মাঝে ব্রাউজার নট রান, ক্লোজ দিস ব্রাউজার, এই ধরনের অনেক ধরনের প্রবলেম হয়। সো আমি এখানে ইউজ করি। এটার মধ্যে আমি দ্বিতীয়ত বা তৃতীয়ত কোনো কিছু ওপেন করি না, যেহেতু এটা আমার সোশ্যাল মিডিয়া, মানে আমার অ্যাকাউন্টসগুলো এখানে থাকে।
সো এইভাবে জিনিসগুলো ভাগ ভাগ করে রাখবেন, এই ভাগ ভাগ করে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। সো আমি তাহলে এখানে কি বললাম, আমি বলছি না আমার মতো করে চলতে হবে, বাট এটা আমার দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স থেকে আমি এইভাবে এখন ম্যানেজ করি। এখানে আপনি অল সোশ্যাল মিডিয়া লিখে রাখি, অল সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতে পারেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপও সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে, এটা থেকেই থাক। আর এখানে কি করতে পারি আমরা, যে প্রাইভেসি শর্টকাটে লিখে, হ্যাঁ, প্রাইভেসি ব্রাউজিং, অর্থাৎ যেগুলো করতে হয়, মানে অন টাইম যে ব্রাউজগুলো করি সেটা। আর এটাকে আমরা রাখতে পারি যে অ্যাকচুয়ালি মেইন ব্রাউজার হিসেবে, হ্যাঁ, মেইন ব্রাউজার, অর্থাৎ যেটা থেকে আমরা কি করব, প্রফেশনালিজম ওয়ার্ক। ওকে, এখন এই গুগল ক্রোম, অর্থাৎ এটা হচ্ছে গুগল ক্রোম, এটা প্রয়োজনের ক্ষেত্রে আমি একাধিক করব, যখন যেভাবে প্রয়োজন তখন আমরা একাধিক করব। যেমন আপনারা আজকে ক্লাসের পরে একটা ব্রাউজার করে নেবেন, সেই ব্রাউজারের নামটা হবে এরকম, যেমন ধরেন এটা হলো ইডিএম 5-এর সবুজ ভাই, ওনার অ্যাক্সেস থেকে আমি অনেক ক্লাস দেখাইতাম। তো সবুজ ভাই উনি একটা ব্রাউজার করছে, তো যেমন আদিকাপ ইডিএম 6-এর ওনার একটা ব্রাউজার আমার কাছে ছিল, ওটার থেকে আমি করতাম। তো এরকম এক্সট্রা একটা ব্রাউজার করে নেবেন, যেটার মধ্যে এই যে টোটাল 6 মাসের যে একটা জার্নি হবে, সমস্ত জিনিস ওখানে আপনি প্র্যাকটিস করবেন, সমস্ত জিনিস। তো এরকম একাধিক ক্রোম ব্রাউজার করা যায়। এটা কিভাবে করা লাগে, যেমন আপনার একটা যখন ক্রোম আছে, এই যে এই একটা, এটা হলো মেইন ক্রোম, এখানে এসে যে নিচে আসলেও পাবেন, এই যে অ্যাড, এখানে আসলেও পাবেন। আবার যদি মনে করেন আপনি এখান থেকে আসবেন, তাহলে অ্যাড ক্রোম এই অপশন থেকেও আপনি এটা পাবেন। সো বুঝতে পারছি যে আসলে কীভাবে ক্রোম ব্রাউজার একাধিক করা যায়, ডুপ্লিকেট করা যায় বা এক্সট্রা হিসেবে ইউজ করা যায়। সেটার জন্য একটা কিছু প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে সেটা নিয়ে আমরা এখন কথা বলি। এটার মধ্যে পেয়ে যাব, ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, আপাততর জন্য আপনাদের রিকমেন্ড থাকবে আপনি কয়টা মেইল ক্রিয়েট করবেন, কিভাবে সব কিছু সেট আপ করবেন, সেটা আমি বলার চেষ্টা করি এখন। হ্যাঁ, সো ইমেইল অ্যান্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা ফলো আপ করা উচিত সেটা হচ্ছে, একটা মেইল হবে পাবলিক, একটা মেইল হবে পাবলিক, ওয়েট, একটা মেইল হবে প্রাইভেট, আর একটা মেইল হবে ব্যাকআপ অথবা SONC। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটু এক্সপ্লোর করি, সেটা হচ্ছে পাবলিকের কি কাজ, পাবলিক মেইলটার কি কাজ হবে। পাবলিক মেইল মানে পাবলিক মেইল, যেটা কম বেশি আমাদের সবার আছে, কিন্তু এই মেইলটা দেখতে একটু ছোট হওয়া ভালো। অনেকে আমরা আছি একদম এমডি থেকে শুরু করে বংশের গোষ্ঠীর নাম পর্যন্ত দিয়ে মেইল করি, লাস্টে যখন নাম্বার ইউজ করি এরকম 7-8টা দিয়ে ফেলি, এইভাবে না। যেমন ধরেন কারো নাম আছে যে মোহাম্মদ, এইভাবে লেখে অনেকেই, এইভাবে অনেকে মেইল বানায়। যেমন ধরেন মোহাম্মদ আক্কাস আলী চৌধুরী @gmail.com। ভাই, কন্ট্যাক্ট মেইল কখনোই এত বড় করা যাবে না। এই মেইল দেখে কেউ মনেও রাখতে পারবে না, এই মেইল দেখে দেখে কেউ টাইপও করতে পারবে না, মানে টোটালি একটা বোরিং একটা পার্ট। সো পাবলিক মেইল হবে অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক সুন্দর, যেটা চোখে ধরে এবং দেখলে মনে থাকে। যেমন আমাদের ফোন নাম্বার যেগুলো একটু সহজ, সেগুলো খুব দ্রুত আমাদের মাথায় ক্যাচ করে, যেগুলো একটু কঠিন সেগুলো বারবার ফোন বুক থেকে টাইপ করে করে করতে হয়। আবার গুরুত্বের পাশাপাশি অনেক কিছু ডিপেন্ড করে। সো সেই জিনিসটার জন্য আমাদের পাবলিক মেইলটা কেমন হওয়া উচিত। সো আমি এখানে বললাম যে পাবলিক মেইলটা হোক লিমিটেড ক্যারেক্টারের মধ্যে, ক্যারেক্টার্স।
সো কীরকম আমরা একটা এক্সাম্পল দেই, যেমন ধরুন আমাদের এখানে যারা জয়েন আছে, কেউ একজন নাম বলেন। সবুজ। আচ্ছা, সো ধরেন সবুজ। এখন আপনি যদি এই পাবলিক মেইলটা সব ক্ষেত্রে ইউজ করতে চান, সব ক্ষেত্রে, আমাদের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমরা নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করি, আবার আমরাই আবার এটা নিয়ে কটাক্ষ করি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, আবার এলএলবি একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আমাদের এখানে একজন এলএলবির স্টুডেন্ট আছে, কিন্তু দিন শেষে যদি সে কোর্ট কাছারিতে যদি প্র্যাকটিস করে, তার নামের আগে সে অ্যাডভোকেট লাগায়, কি বলে আর একটা কি জন্য আছে, লয়ার ইউজ করে, প্রাউড ফিল করে, ডাক্তার ইউজ করে, ইঞ্জিনিয়ার শফিক, ডাক্তার অমক, তারপরে কি বলে লয়ার অমক, এই ধরনের অনেক ধরনের ইয়ে আছে। যে যে প্রফেশন, সেই প্রফেশনটা তো নামের সাথে একটা টাইটেলে নিয়ে আসে। কিন্তু আমরা এই ফ্রিল্যান্সাররা অনেক একটা স্মার্ট প্রফেশন, আমরা অনলাইন থেকে ইনকাম করি। এক কথায় ধরা চলে যে প্রবাসীরা যেরকম বৈদেশিক মুদ্রা দেশের অর্জনের ক্ষেত্রে সহায়তা করছে, আমরাও সেটা করছি, রেমিটেন্স যোদ্ধা বলা চলে। কিন্তু আমরা যখন ফ্রিল্যান্সার শব্দটা ইউজ করি, অনেকে কটাক্ষ করি, হ্যাঁ ফ্রিল্যান্সার হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, হ্যাঁ এ ধরনের আলোচনা। কিন্তু শুধু কি ফেক বা নন স্কিল্ড পার্সনই কি শুধু ফ্রিল্যান্সারের মধ্যে আছে? না, ডাক্তারদের মধ্যে ভুয়া ডাক্তার আছে, এবং ডক্টরেট ডিগ্রিও ভুয়া ডক্টরেট ডিগ্রি নেয় অনেকেই। তারপর নার্স বলেন, টিচার বলেন, প্রফেসর বলেন, অ্যাডভোকেট বলেন, প্রত্যেকটা সেক্টরে, ইভেন বলার ঠিক না, আল্লাহ মাফ করুক, মসজিদের ইমাম পর্যন্ত ভুয়া বের হয় এখন। এই বছরেই দেখলাম যে একজন তারাবির নামাজ পড়াচ্ছে, হাতের মধ্যে লুকায়া কোরআন মাজিদ নিয়ে পড়াচ্ছে, দেখে দেখে পড়াচ্ছে, বাট পিছনে মুসল্লিরা মনে করছে উনি খতম তারাবি পড়াচ্ছে, উনি একজন হাফেজ। তো এই যে ভালো মন্দ, ভালো মানুষ, খারাপ মানুষ, কুচক্রি সুচক্রি যেটাই বলেন, সব সেক্টরে আছে। এইটা আপনাকে মাথায় রেখেই মুভ করতে হবে। সো আমি একজন ফ্রিল্যান্সার, আমি অনলাইন থেকে ইনকাম করি, আমি একজন স্কিল্ড পারসন। তো সেই ফ্রিল্যান্সার শব্দটা আমার নামের সাথে অ্যাড করতে আমার কোনো প্রবলেম নাই। তো যাদের নাম ছোট, সামি ভাই এগুলো প্রয়োজন নেই, যাদের নাম ছোট তারা যদি মনে করেন যে আমি আসলে আমার সামনের দিনগুলোকে আমি ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিতে চাই, সো তাহলে আপনি ফ্রিল্যান্সারটা ইউজ করতে পারেন। ভাই মাউসটা হাতের ভিতর থেকে সরাই ফেলেন, এখানে আসলে যে এই সামান্য জিনিস কথা বলছে ব্যাপারটা এরকম না, কথার ফাঁকে ফাঁকে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ভাই। এনিওয়ে, তো ফ্রিল্যান্সারটা আপনি, কি একটা অবস্থা। সো ফ্রিল্যান্সার যেমন বললেন যে ফ্রিল্যান্সার সবুজ, এখন নর্মালি আপনি এতটুকু পাবেন না, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে। ক্যারেক্টার বলতে নাম্বার বোঝাচ্ছি, নাম্বার থাকে। যেমন কেউ হয়তো 786 পছন্দ করে, কারো 999 পছন্দ, কারো 112 পছন্দ, কারো 856 পছন্দ, এরকম অনেকের আছে। তো আপনারও যদি থাকে তাহলে সেই নাম্বারগুলো দিয়ে ফার্স্টে ট্রাই করবেন, দিয়ে আপনি যদি এর মধ্যে যে একটা মেল হয়ে যায় তো অনেক ভালো। আবার চাইলে আরও অনেক শর্ট করতে পারেন। আমি এক্সাম্পলটা দিই, যেমন আমার পাবলিক মেইল হচ্ছে এইটা, আমার পাবলিক মেইল হচ্ছে এটা। সো আপনি এইভাবে শর্টে নিয়ে আসতে পারেন, যেটা মানুষের দেখলে মনে থাকে, হ্যাঁ এইভাবে মনে থাকে, এই অনেক বড় প্রয়োজন নাই। আর এই পাবলিক মেইলটা হবে হাইলি সিকিউরিটি, মানে এটা যেহেতু মানুষের সাথে আপনি আদান প্রদান করবেন অনেক কিছু, ওই স্টেপটা পরে আসি। তো এরপরে কি আছে, এরপরে আসে হচ্ছে আপনার প্রাইভেট মেইল। প্রাইভেট মেইলের কাজটা কি? প্রাইভেট মেইলের কাজ হচ্ছে আপনি যত কিছু করবেন, যেমন এই মেইলের কিন্তু একটা রিকভারি মেইল রাখতে হয়। তারপরে আপনার ব্যক্তিগত জিনিস আছে কিছু, ব্যক্তিগত যেমন কিছু, সেটা ফটোস হতে পারে, ডকুমেন্টস হতে পারে, বা অন্য ধরনের লিগ্যাল ডকুমেন্টস, ফাইল হতে পারে। এক কথায় ব্যক্তিগত যত জিনিস আছে সেই জিনিসগুলো যদি আপনি ক্লাউড ভার্সনে রাখতে চান, অর্থাৎ জিমেইল, গুগল ড্রাইভ, তারপরে আপনার এই যে আরও যে যে বিষয়গুলো আছে সেই সব জায়গায় যদি রাখতে চান, ওইটার জন্য আপনি আরেকটা মেইল ইউজ করবেন। এবং
ব্রাউজারের ক্ষেত্রে সিঙ্ক করার ক্ষেত্রে আপনি এই ধরনের একটা মেইলটা ইউজ করবেন, যে মেইলটা আপনি ছাড়া দুনিয়ার আর কেউ জানবে না। যখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি এই প্রাইভেট মেইলটা দিবেন। আপনি ধরেন হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রাখবেন, সেটা প্রাইভেট মেইলটা দিবেন। আপনি আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেখানে প্রাইভেট মেইলটা দিবেন। এক কথায় যত জায়গায় ব্যাকএন্ড থেকে মেইল দিয়ে সাপোর্ট দেওয়া হয় সবখানে রিকভারি মেইল হিসেবে এই প্রাইভেট মেইলটা আপনি ইউজ করবেন। কারণ আপনার পাবলিক মেইল আর প্রাইভেট মেইলের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে দিন শেষে কোনো না কোনো দিন আপনি ক্ষতির সম্মুখীন হবেন। যেমন বলতেই হয়, কিছুদিন আগে আমাদের শিমুল ভাইয়ের পিসি কিন্তু হ্যাকড। উনি কম্পিউটার বন্ধ করে শুয়ে পড়ছে, তারপরেও তার পিসি কিভাবে অন হলো, সেখানে গিয়ে হ্যাকাররা চ্যাট করছে, স্ক্রিনশট নিয়েছে, কিছু ডাউনলোড করছে, পোস্ট করছে। তো এখন যদি মনে করতো যে কয়েকটা মেইল কালেক্ট করবে বা গোপনীয়তা কোনো কিছু নিবে, তো অনেক সময় দেখা যায় কি সিকিউরিটি চায়, মেইলের রিকভারি চায়। তো এই জিনিসগুলো যদি নিজের মধ্যে থাকে তখন ওখান থেকে অন্তত সেভ পাওয়া যায়। সো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এখন এইটা কিভাবে করেন, এটা শর্ট করে করেন আপনার মতো করে, এখানে আমার তেমন কিছু বলার নাই। আপনি যেভাবে বুঝেন সেইভাবে আপনি মেইলটা ক্রিয়েট করেন, ঠিক আছে। আর একটা হচ্ছে ব্যাকআপ মেইল, ব্যাকআপ বা সিঙ্ক মেইল। এটাও অনেকটাই কাছাকাছি। এই মেইলটা আপনি চাইলে শুধুমাত্র যেটা করতে পারেন যে সকল মেইলের রিকভারি মেইল হিসেবে ইউজ করতে পারেন। সকল শুধু মেইলই না, যেন আপনার নাম্বার কিন্তু এখন আর কেউ কিন্তু সিমে সেভ করে না, ফোনে সেভ করে না। কিসে সেভ করে? জিমেইলের আন্ডারে সেভ করে। হোয়াটসঅ্যাপটা চ্যাট ব্যাকআপ দিয়ে রাখতে হয় কোথায়? জিমেইলে রাখতে হয়। যত ধরনের ব্যাকআপ ফাংশন আছে সব আপনি এটার মধ্যে রাখবেন। এইটা আবার আপনি ফোনেও লগ ইন রাখবেন। এই মেইলটা হয়তো ফোনে লগ ইন রাখবেন না, এই মেইলটা ফোনে লগ ইন রাখবেন। প্লে স্টোর থেকে শুরু করে সব কিছু আপনি এটা থেকে ইউজ করলেন, ঠিক আছে। সো এটা আমার কীরকম হবে এটা আমার কোনো সে নাই, আমি শুধু বুঝাই দিলাম, আপনি কাজটা করবেন। পাশাপাশি দুইটা নাম্বারের ক্ষেত্রে কি করবেন, আপনার পাবলিক নাম্বার অনেকগুলো হতে পারে, সমস্যা নেই, কিন্তু নাম্বার হবে একটা পাবলিক, একটা না মানে একাধিক, পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। তো প্রাইভেটের কাজটা কি? ধরুন প্রাইভেটের একটা নাম্বার, এই নাম্বারটা আপনি ছাড়া আর কেউ জানবে না। কোথায় কোথায় ইউজ করবেন? এই নাম্বারের আন্ডারে আপনি ব্যাংকে দিবেন এই নাম্বারটা আপনি এই জিমেইলের রিকভারি নাম্বার হিসেবে ইউজ করবেন, এই নাম্বারটা আপনি এইটার রিকভারি হিসেবে ইউজ করবেন। আপনার ফেসবুকের ফোন নাম্বার লাগলে সেখানে দিবেন। যত জায়গায় প্রয়োজন ব্যাকআপ হিসেবে সেই সব জায়গায় আপনি এই নাম্বারটা দিবেন, যে নাম্বারটা আপনি ছাড়া আর কেউ জানে না। কেন জানে না? দেখেন, ফেসবুকের ফরগেট দিলে আপনার নাম্বার দিয়ে সার্চ দিলেও কিন্তু অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। এখন সেই নাম্বারটা যদি হয় আপনার পাবলিক, অর্থাৎ যে ফোনটা নিয়ে আপনি ধরুন লুঙ্গি পরে হাঁটলেও ফোনটা নিয়ে বের হতে হয়, আপনি ধরেন ইমিডিয়েটলি সমস্ত জায়গায় বাইক চালাচ্ছেন, কল আসতেছে, ফোনটা বের করে কল রিসিভ করতে হচ্ছে, মানে যেটাকে বলা হয় একদম পাবলিক নাম্বার, সেটা যদি সেভ করে রাখেন তো এটা আসলে মানে খুবই রিস্কি। বলতে পারেন যে এত দিন গেল কিছু হইল না, ভাই এতদিন আপনার পিছনে কোনো শত্রু ছিল না, কারণ আপনি এই জগতের না। যখন যে জগতের আছে তখন তার পিছনে ওই রিলেটেড অনেক শত্রু আছে। পাশাপাশি বিজনেস করলে বাংলাদেশের মানুষের পেট ফোলে, ঠিক আছে। তো আপনাকে কিভাবে ধ্বংস করা যায়, আপনাকে কিভাবে আসলে নিচে নামানো যায়, এই ফর্মুলা বাঙালি সবসময় খোঁজে, এবং নিজে খেয়ে হোক না খেয়ে হোক আরেকজনের ক্ষতি কিভাবে করা যায় এটা নিয়ে সবাই পড়ে থাকে। তো এগুলো হচ্ছে আগাম সতর্কবার্তা আপনাদের জন্য। যেমন আজকে বা কালকে দুর্জয় ভাইয়ের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে ফেসবুক, যদি ওটা কোনো হ্যাকট্যাকের বিষয় না, তবুও বলছে ভাই কেন জানি মোবাইলও অটো বন্ধ হয়ে যাচ্ছে, কম্পিউটার অটো বন্ধ হচ্ছে, আবার আইডিটাও চলে গেল, তো সন্দেহ করা যেতেই পারে। তো এই যে বিষয়গুলো, ব্যাংকের একটা কোড, আপনার ব্যাংকের টোটাল অ্যাপস হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক কিছু। সো এই জন্য বলতে চাচ্ছি একটা নাম্বার থাকুক যেটা প্রাইভেট, যে নাম্বারটা আপনি সমস্ত জায়গায় ব্যাকআপ হিসেবে ইউজ করবেন। আর পাবলিক যে নাম্বারটা, এই নাম্বারটা তো পাবলিকই, এটাতে আপনার কি থাকবে? পাবলিক কল,
পাবলিক কল, এটার মধ্যে থাকবে হোয়াটসঅ্যাপ। আমি বলতেন যে হোয়াটসঅ্যাপ কেন, সেটা বলতেছি। এখানেই থাকবে আপনার যাকে বলা হয় মাইক্রো ফাইন্যান্স অ্যাকাউন্ট, অর্থাৎ বিকাশ, রকেট, নগদ, এই রিলেটেড যা যা আছে, হ্যাঁ, ইটিসি, এই জিনিসগুলো এখানে থাকবে। অনেকে আমরা করি একজনের সাথে কথা বললে, ধরেন সাপোজ আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি একজন ক্লায়েন্ট, আপনার সারাদিনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখে মনে হয়েছে যে আপনারা দ্বারা আমার একটা কাজ করানো পসিবল। তো কল দিলাম, কথা বলতে বলতে হইলো যে ঠিক আছে আমি একটা ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছি, ভাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। তো যারা একটু বিজি পারসন তখন আপনাকে অ্যালাউ করবে না, যারা একটু এডুকেটেড পারসন তো আপনাকে অ্যালাউ করবে না। ভাই আপনি কথা বলতেছেন এক নাম্বার দিয়ে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি আলাদা, এটা হবে না। যেটা পাবলিক নাম্বার ওটাই আপনার হোয়াটসঅ্যাপ, এবং ওই নাম্বারের মধ্যেই আপনি চেষ্টা করবেন বিকাশ, রকেট, নগদ, উপায় টুপায় যা থাকে সব ওই নাম্বারের মধ্যে ইউজ করতে। কেউ আছে যে বিকাশ এক নাম্বারে, নগদ আরেক নাম্বারে, রকেট আরেক নাম্বারে, না, এটা সিস্টেম না। এই সিস্টেমে আগাইলে সমস্যা। সো সবসময় চেষ্টা করবেন যে একটা নাম্বারের মধ্যে রকেট, নগদ, বিকাশ রাখার, এবং যদি আউট অফ মার্কেটে ভালো কিছু করতে চান তাহলে এই বিকাশ, রকেট, নগদ অবশ্যই আপনার নামে হতে হবে, অবশ্যই আপনার নামে হতে হবে। শুধু এখানেই না, আরও অনেক ডিজিটাল কারেন্সি আছে যে জায়গাগুলোতে এটা অনেক ব্যাকআপ দিবে, আপনি এছাড়া আগাতে পারবেন না। অনেক মানুষ আছে টাকা দেওয়ার সময় কনফিউশনে থাকে যে যেহেতু অনলাইন ভাই, এখানে দেখা সাক্ষাৎ নাই, 2-4-5 টাকা না, কিন্তু মিনিমাম 10-20-50 হাজার 1 লাখ টাকার হিসাব। সো সেখানে আপনি একটা মানুষকে টাকা দিবে, আপনি নাম্বার দিলেন, যেমন তার আস্থা আছে যে আমি শুভ, আমার দেখে সে টাকা দিচ্ছে, কিন্তু বিকাশ নাম্বারটা হচ্ছে মুখলিসুর রহমান। তো উনি নাই ভাবতেছে যে যদি ইনকেস এই ব্যক্তি যদি আমার সাথে শয়তানি করে তাহলে তো ধরতে পারবো, কিন্তু আপনি টাকাই পাঠাচ্ছে মুখলিসুর রহমান নাম, আমার সাথে তার কোনো কানেক্টই নাই, সে কিন্তু স্লিপ কাটবে, বলবে ভাই একটু বিজি আছি, টাকা যাচ্ছে না, পরে দেখতেছি। এইভাবে অনেক প্রজেক্টগুলো কিন্তু হাতছাড়া হয়ে যায়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে সেটা অবশ্যই হবে বিজনেস হোয়াটসঅ্যাপ, নট পার্সোনাল হোয়াটসঅ্যাপ, বিজনেস। ওকে, তো মোটামুটি এইখানে এইটুকু গেল। এখন আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা একদম ভাই হাতে ধরে জিনিসটা বুঝাই, যাতে করে সামনের দিনগুলো আপনাদের কোনো প্রবলেম না হয়, বড় ধরনের ক্ষতির সম্মুখীন না পড়েন, এবং প্রত্যেকটা ক্লাস, প্র্যাকটিস, অ্যাসাইনমেন্টগুলো একদম স্মুথলি মনের আনন্দের জন্য আপনারা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। সো প্রতিটা জিনিসেরই একটা কিন্তু আছে, যেটা আমি অনেক আগে বলছি। দেখবেন যে অনেক মানুষ আছে এই লাইট শটটা এইখানে থাকে, এখান থেকে নিয়ে নিয়ে বারবার স্ক্রিনশট দেয়। আমি খেয়াল করি যে এইটুকুর দিকে চোখ না গিয়ে আমার চোখ যায় এখানে, অথচ সে লোকটা জানে না যে এটা তো চাইলেই তো এখানে হোল্ড করে নিচে এনে রাখা যায়, আর এখান থেকে যখন আমি স্ক্রিনশট দেবো তখন ওই এক্সট্রা ওই জিনিসটা তো বের হলো না। তো সৌন্দর্য জিনিস ডিপেন্ড করে নিজের উপরে, আপনি সেটা অবশ্যই ভালো রাখবেন। এবং সৌন্দর্য শুধু না, আপনার কথাবার্তা, আচার আচরণ, আপনার ইন্টেলিজেন্ট, আপনার কাজের কোয়ালিটি, এগুলোর উপর ডিপেন্ড করবে আপনার সার্ভিস চার্জ কত হবে, আপনার সার্ভিস চার্জটা কত হবে সেটাও ডিপেন্ড করবে। এনিওয়ে, পাসওয়ার্ডের ক্ষেত্রে অনেকে আছে আমরা শুধু নাম্বার লিখে রাখি, ঠিক আছে, শুধু নাম্বার লিখে রাখি। কেউ আছে আবার ABCD দিয়ে রাখি, কেউ আছে নিজের নাম ওন নেম দিয়ে রাখি, হ্যাঁ। তারপরে এরকম অনেক ধরনের আছে, না, এটা চলবে না। কি করতে হবে? পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং, এবং এটা অনেক বড় না করলেও চলবে। আপনি একটা পাসওয়ার্ড ইউজ করেন সমস্ত জায়গায়, এবং 2 মাস 3 মাস পর পর প্রয়োজনে চেঞ্জ করেন, এবং চেঞ্জটা খুব বেশি বড় না, ছোট করে চেঞ্জ করেন। কীরকম? যেমন ধরুন সাপোজ যে আমি একটা পাসওয়ার্ড বানালাম, ধরেন হাইপার @ দিলাম, দিয়ে আমি ধরেন সাপোজ এটা দিলাম, দিয়ে আমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আইকন দিলাম, তারপরে যদি প্রয়োজন মনে করেন একটা হ্যাশ দিলেন, একটা পাসওয়ার্ড হইল। অথবা ধরুন সাপোজ যে ভীষণ এই হ্যাশ 2030 দিলাম। এই ছোটোখাটো 8 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে আপনি পাসওয়ার্ডটা রাখবেন, কিন্তু এই পাসওয়ার্ডের মধ্যে কি থাকবে? এই পাসওয়ার্ডের মধ্যে আপনাকে রাখতে হবে ক্যাপিটাল লেটার, এরপরে হচ্ছে কি স্মল লেটার, এরপরে হলো আপনার স্পেশাল ক্যারেক্টার,
স্পেশাল ক্যারেক্টার আর হচ্ছে নাম্বার। অর্থাৎ আপনি একটা পাসওয়ার্ডের মধ্যে এই 4টা জিনিসের মিক্সিং করবেন। 4টা জিনিসের মিক্সিং করে যখন পাসওয়ার্ডটা করবেন, সেই পাসওয়ার্ডটা হবে স্ট্রং। দেখবেন যে অনেক ওয়েবসাইটে যখন আমরা পাসওয়ার্ড দিই লেখা থাকে উইক, মিডিয়াম, অ্যাভারেজ, এবং যখন এরকম একটা পাসওয়ার্ড পায় তখন লেখা থাকে স্ট্রং। সো এখন থেকে চেষ্টা করবেন এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে। এখন ধরুন সাপোজ আপনি নিজের মতো একটা আইডিয়া করে নিলেন একটা সুন্দর একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড কোনো কারণে আপনি ভুলে গেছেন, তাও আপনার মনে থাকবে এবং চাচ্ছেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে। লাস্টে এসে ধরেন সাপোজ আপনি দিলেন কথার কথা, অথবা ধরেন V1 দিলেন, বোঝাচ্ছেন যে একবার চেঞ্জ করছেন। এরকম আপনি বোঝার জন্য সাংস্কৃতিক চিহ্ন যেভাবে ইউজ করা যায় সেভাবে আপনি ইউজ করলেন। তো এতে করে হবে কি, পাসওয়ার্ডের ঝামেলার মধ্যে থাকবেন না। আজকে হয়তো একদম ফ্রেশ, কিন্তু দিন গেলে এটা অনেক দিন বাড়বে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। পাশাপাশি চাইলে আপনারা আইফোন বা অন্য কিছুতে আছে পাসওয়ার্ড ম্যানেজ করার সফটওয়্যার অ্যাপসও আছে, সেখান থেকে আপনারা এটা ইউজ করতে পারেন। এবং এখানে না, এটা ইমেল সিগনেচারটা আমি একটু পরে দেখাই। সো এরপরে যে জিনিসটা প্রয়োজন, আমরা এখানে একটা সাবটাস্ক করি, ওয়েট, একটু বড় করে নিচ্ছে। তো এই যে টোটাল জার্নি, আমাদের ক্লাস, এটা ওটা সেটা সব কিছু মিলে প্রথম দিকের কিছু ইসেনশিয়াল কিছু লাগবে, কি বলে, কিছু সফটওয়্যার বা টুলস লাগবে, যে জিনিসগুলো আমরা কমপ্লিট করব, মানে ইনস্টল করে নিব, এবং ডে বাই ডে যখন যেটা লাগবে সেটা আমরা নিব। বাট প্রথম দিকে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমি এখানে নোট করে দিচ্ছি। যাদের নাই তারা আগামী ক্লাসের আগে এই প্রতিটা জিনিস আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এবং এটা স্ক্রিনশট সহ অ্যাসাইনমেন্ট থাকবে, বুঝাই দেবো অ্যাসাইনমেন্টটা কেমন হবে, ওখানে আপনার এগুলো সাবমিট করতে হবে। সো ফার্স্টে আমি রাখতে চাচ্ছি এটা হচ্ছে আপনার স্ক্রিনশট দেওয়ার যে টুলস, শর্ট হ্যাঁ টুল। তো এইটার কি আছে, এটার একটা মোস্ট পপুলার যেটা একটু আগে দেখালাম, সেটার নাম হচ্ছে লাইট শট স্ক্রিনশট। আপনি এইটা জাস্ট এইভাবে কপি করবেন, এই ডকুমেন্টসটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনি জাস্ট এখান থেকে এটা কপি করবেন, একটা ব্রাউজারে যাবেন, ক্লিক করবেন, চলে আসবে, প্রথমেই পাবেন, ওইভাবে আমি লিখে দিচ্ছি। এই যে লেখা আছে লাইট শট স্ক্রিনশট, ক্লিক করলেন, এইখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। সো যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজ ক্লিক করবেন, যারা অ্যাপল অর্থাৎ ম্যাক ইউজ করেন তারা এখানে আপনারা এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, দেন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এইরকম একটা আইকন পাবেন, আপনি এরকম একটা আইকন পাবেন, সেটা থাকবে কোথায়, ভিতরে থাকবে, যারাই নেন এটা ভিতরে থাকবে। বাট এখান থেকে প্রেস অ্যান্ড হোল্ড করে জাস্ট নিচে এনে রেখে দিবেন, দেখতে ভালো লাগবে। যেগুলো প্রয়োজনীয়, সবসময় প্রয়োজন, এগুলো আপনি নিচে এনে রেখে দিবেন। আগেই বললাম যে আপনি জাস্ট এতটুকু কপি করবেন, এখানে যাবেন, পেয়ে যাবেন। যদি প্রয়োজন মনে করেন ডাউনলোড লিঙ্ক দিয়ে দিতে হবে, তাহলে আমি দিয়ে দিচ্ছি, এখানে লিঙ্ক করে দিই, তাহলে এটা বেটার হয়। 1 মিনিট, ওকে, লিঙ্ক করা আছে, হ্যাঁ ভিতরে লিঙ্ক আছে, ওকে ফাইন। এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে অনেক ফাইল আমাদেরকে জিপ আনজিপ করতে হয়, এটা কম বেশি অনেকেই জানি, কিন্তু এক একজন এক একটা ইউজ করি। বাট আমার রিকমেন্ড থাকবে আপনি এটা ইউজ করেন, সেটা হচ্ছে 7zip। কি নাম আর তো জানি না, এখানে লিখলাম এটা 7zip ফর উইন্ডোজ, আর 7GB নাম। এই প্রথমে যেটা আসছে এটাই হচ্ছে এই ওয়েবসাইট, মানে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে দেখেন তারা প্রতিনিয়ত আপডেট করে। অনেকে কি ইউজ করেন, উইনআপ না কি যেন একটা আছে, জিপ আনজিপ ডাউনলোড, দেখি
এটা অনেকে ইউজ করেন, কিন্তু এটার অনেক ঝামেলা আছে। দেখবেন যে অ্যাডস আসে, প্রো কেনার জন্য আপনাকে প্যারা দেয়, এবং অনেক সময় ফাইলগুলো আনজিপ করলে সমস্ত ফাইল একসাথে আনজিপ হয় না, কিছু ফাইল চলে থাকে। যেমন এখানে লেখাই আছে ডাউনলোড 21 ডে ফ্রি ট্রায়াল, মানে পেইড এই জিনিসটা। তো পেইড জিনিসকে জোর করে আনপেইড ইউজ করার কোনো মানে হয় না। সো এই জন্য আমরা 7-zipটা ইউজ করব, টোটালি ফ্রি। সো এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, দেখেন উইন্ডোজ 64 বিট, সিএসি, তারপর এএমডি, যারা এএমডি ইউজ করেন তারা এটা নেবেন, যারা 64 বিট তারা এটা, যারা সিএসি বিট তারা এটা নেবেন, হ্যাঁ 32 বিট বাট উইন্ডোজ অপারেটিং এক্স হচ্ছে 86 তারা এটা নেবেন। তো এটা মিলিয়ে নেবেন। অনেকে লিনাক্স ইউজ করেন, সো লিনাক্স, তো মেজরিটি পার্সন যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করি এবং 64 বিটের, তাহলে আপনি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। এতটুকু ডাউনলোড আর ইনস্টল আমরা সবাই পারি। সো এটা আমি আর দেখাচ্ছি না, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সহজ হয়। তো 7zip ফর zip unzip। ওকে, এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে রিমোট অ্যাক্সেস। এই রিমোট অ্যাক্সেসে একাধিক থাকবে। সো আমি এখানে দিচ্ছি যে অ্যানিডেক্স, মানে আপনাদেরকে যে আমরা সাপোর্ট দিব, কিভাবে দিব। অনেক সময় আছে যে মৌখিক সাপোর্ট, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা বললেই হয়ে যাচ্ছে। কিছু জিনিস আছে স্ক্রিন শেয়ার, গুগল মিট বা জুম, স্ক্রিন শেয়ার দিলেন, আমি গাইড করলাম। কিছু জিনিস আছে যে আপনার আসলে মুখেও কাজ হচ্ছে না, স্ক্রিন শেয়ার দিয়েও কাজ হচ্ছে না, আমারই আপনার কম্পিউটারে মাউসটা ধরলে বেটার, ভালো হয়, তখন আমাদের প্রয়োজন হচ্ছে অ্যানিডেক্স। কিন্তু এই রিমোট অ্যাক্সেস যাকে বলা হয় মূলত, তো এইটা এখানে আমরা 2-3টা ইউজ করব, সেটা বলছি আমি। প্রথমে রাখলাম অ্যানিডেক্স, এটা খুবই সহজ, কম বেশি প্রায় মানুষ আমরা নাম জানি। এবং আরেকটা জনপ্রিয় আছে এবং অ্যানিডেক্সের সাথে স্মুথ, এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, এটার নাম হচ্ছে ক্রোম রিমোট ডেস্কটপ। আর একটা আছে টিম ভিউয়ার, এটা পেইড ভার্সনই খুব বেশি চলে, এখন আর আগের মতো চলে না, কি বলে, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি অপশনাল। সো অ্যানিডেক্স, এই যে কপি করলাম, ক্লিক করলাম, এখানে এসে সার্চ করবেন, পেয়ে যাবেন। তবে আমি লিঙ্ক করে দিচ্ছি, তখন আর প্রবলেম হয় না। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে, ক্লিক করলাম, আসলো, এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু এক্সটেনশন হিসেবে পাওয়া যায়, কিন্তু এক্সটেনশনটা খুব বেশি ভালো কাজে আসবে না। এটা আবার আগে ছিল ফ্রি, এখন পেইডে আসে। পেইড থাকলেও ফ্রিটা চলে, মোটামুটি চলে, প্রবলেম হয় না। সেই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন, দেন অপশনগুলো পাবেন কতখানি দেখেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি অপশন পেয়ে যাচ্ছেন উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপল টিভি, লিনাক্স, ফ্রি বিএসডি, এখানে কি লিখছে যায় না, ক্রোমএক্স একটা সো আমরা এত কিছু তো আর ইউজ করি না, আমরা ইউজ করি কি হয় উইন্ডোজ না হয় ম্যাক, আর লিনাক্সটাও অন্য দেশে চলে টুকটাক। তো এখানে জাস্ট ডাউনলোড দিলেই, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, যাদের আইডিএম আছে, না হলে এই যে ব্রাউজারে ডাউনলোড হবে, আমি দিচ্ছি না যেহেতু আমার আছে। তো ডাউনলোড করার পর কি পাবেন আপনারা দেখাই, এই অ্যানিডেক্সে গেলাম, এখানে আসলে এরকম এই যে ইউর অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। আপনার সাথে আমি কানেক্ট হওয়ার জন্য এই অ্যাড্রেসটা আদান প্রদান করতে হবে অন্য কোনো ওয়েতে। 1 মিনিট, এই অ্যাড্রেসটা দিবেন, কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো ভালো মানুষ অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং করে, তারপরেও দেখে কি করে, ভাই একটু অ্যানিডেক্স আসলে ভালো হতো, ঠিক আছে ভাইয়া আপনি দেন, অ্যানিডেক্স আইডিটা দেন, এইভাবে কপি করে সেন্ড করে দিচ্ছে, অথবা কি করে মোবাইল দিয়ে ক্যামেরা ফটো তুলে ক্যামেরা থেকে দিয়ে দিচ্ছে। তো এইটা তো উচিত না। একটা মানুষ আপনাকে হেল্প করবে, তাকে আপনি কোডটা সুন্দরভাবে দেন। যদি আপনার কম্পিউটারে যদি মেসেঞ্জার থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে যেখানে এসে রাইট বাটন ক্লিক করলেই এই অ্যাড্রেসটা কপি হয়। আবার এবার এমনি জাস্ট ক্লিক করলেও অলরেডি কপি হয়ে গেছে, হ্যাঁ। অথবা এইভাবে আপনি কপি করতে পারবেন, অথবা আপনি এইভাবে, আগেটা হতো এই যে দুইভাবে কপি করা যায়। কপি করে আপনি পেস্ট করে দেন যে ভাই এই যে অ্যানিডেক্স আইডি, কাইন্ডলি একটু আসেন, ঠিক আছে। সো
এইটা দিয়ে আমাদেরকে জয়েন করতে হবে। অ্যানিডিক্স দেওয়ার পরে দয়া করে কেউ কখনো মাউসে হাত দিবেন না। অনেকে আছে অ্যানিডিক্স দেওয়ার পরে মাউস নিজে নিজে ম্যানেজ করে, তো আপনি যখন মাউসটা নাড়াবেন তখন কিন্তু অপর পাশে উনি আবার অ্যাক্সেসটা ফুললি পায় না, আবার সময় লাগে। সেই জিনিসগুলো আমরা একটু মেনটেন করে চলবো। সো আমরা এখানে যাচ্ছি, এই অপশনটা আমার ইয়াতে দিয়ে রাখছি, 1 মিনিট, অ্যানিডিক্স ডাউনলোড লিঙ্ক লিখে রাখি, এটার মধ্যে আমি লিঙ্ক আপ করে দিই। ওকে, আরেকটা হলো ক্রোম রিমোট ডেস্কটপ। ক্রোম রিমোট ডেস্কটপ এটা খুব স্মুথ। এখানে আসবেন, ক্লিক করবেন, কিন্তু এটার জন্য লাগবে আপনার গুগল ক্রোমের ব্রাউজারে অবশ্যই সাইন ইন থাকতে হবে, সাইন ইন ছাড়া হবে না। তো ফার্স্ট অফ অল এখানে দুটো অপশন পাবেন, এটা হলো শেয়ার দিস স্ক্রিন আর কানেক্ট টু অ্যানাদার কম্পিউটার। যদি অ্যানাদার কম্পিউটার কানেক্ট করতে চান, যেন আমি যদি কারো কম্পিউটার এখন কানেক্ট করতে চাই, এখানে কোড, তার কোডটা দিলেই কানেক্টে ক্লিক করলে তার কাছে একটা রিকোয়েস্ট দেবে, সে অ্যাকসেপ্ট করলেই তার স্ক্রিনটা আমার এখানে দেখা যাবে। আর আমি যদি মনে করি যে কাউকে আমি আমার স্ক্রিনটা শেয়ার দেব, তাহলে এখানে সেই অপশনটা, এখানে সেই অপশনটা। তো এইটার জন্য কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এটাকে আপনাকে কম্পিউটারে দিতে হবে, কি বলে, কম্পিউটারে এটা ইনস্টল করতে হবে। এই একটা অপশন। দ্বিতীয় অপশনও যদি মনে করেন এই ব্রাউজারের আন্ডার থেকে আপনি এই ক্রোম রিমোট ডেস্কটপটা আপনি ইউজ করবেন, সেই ক্ষেত্রে পসিবল। যেমন দেখেন এটা হচ্ছে না, অনেক দিন ধরে নেয় না, আপডেট দিতে হবে। হ্যাঁ, এতে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলেই এটা এখানে আমি এটা শেয়ার করতে পারবো। এই একটা আরেকটা হলো কি, আরেকটা হচ্ছে টিম ভিউয়ার। এটা কম বেশি আমরা অনেকে চিনি, জানি, বাট এটা একটু ভ্যারি লোড, মানে লোড নেই বেশি, ইন্টারনেটের স্পিড বা কানেকশান খুব বেশি দরকার হয়, কিন্তু স্মুথলি কাজ করার জন্য এই ক্রোম রিমোট ডেস্কটপ এনাফ। যেমন দেখেন এই যে ইনস্টল নিচ্ছে। হ্যাঁ, লাইক আমি এটা দিলাম, ইনস্টল হোক। ওকে, এই যে জেনারেট কোড, এই কোডগুলো আবার পরিবর্তন হয়। তো জেনারেট কোড সিকিউরিটির পারপাসের জন্য পরিবর্তন হয়। কোড জেনারেট হলো, এই যে কপি অপশন, এই যে কপি করে যার সাথে আপনি কানেক্ট হবেন তাকে আপনি পেস্ট করে দেন, এবং এই কোডের এক্সপায়ার হলো 5 মিনিটস। 5 মিনিট পরে কোড আবার এটা কাজ করবে না, নতুন কোড চলে আসবে। এটা সিকিউরিটির জন্য, কিন্তু অ্যানিডিক্সের কোড চেঞ্জ হয় না। ওকে ফাইন, আমরা এটা দেখলাম। সো এটা আমরা কোথায় রেখে দেব, এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, ক্রোম রিমোট ডেস্কটপ, এটার মধ্যে লিঙ্ক করে দিচ্ছি। আর টিম ভিউয়ার এটা আমি দিলাম না আপাতত। ওকে, এরপরে কোনটা, এরপরে হচ্ছে 4 নম্বরে আসলাম আমরা, ইন্টারনেট। এগুলো আমরা মোস্ট পার্সোনালি জানি, জাস্ট সিরিয়ালি মেনটেন করে আমি যাই। নো, এটা কি, ইন্টারনেট স্পিড চেকারের জন্য আমরা এক এক সময় এক একটা জিনিস সার্চ করি। সো এটার মধ্যে আপনি সর্বোচ্চ ভালো লেভেলের পাবেন। অনেকেরই ফাস্ট.com যেটা আছে, এটা অ্যাকুরেট রেজাল্ট দেয় না, বাট আমার কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আসে। ঠিক আছে, আবার আরেকটা আছে গুগলের, সেটা হচ্ছে কি যেন নাম, আচ্ছা গুগল লিখে আসি, গুগল ইন্টারনেট স্পিড চেকার, এটার নাম হচ্ছে fiber.google.com। এটা খুব ভালো, এটা আপনি অ্যাকুরেট পাবেন, মোটামুটি অ্যাকুরেট কাজ করবে। হ্যাঁ, সো এরকম বেশ কিছু আছে যেগুলো ট্রাস্টেড এবং খুব ভালো কাজ করে। সেইটা কেন দেখবেন, এটা দেখার কারণ হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি যখন কাজ করবেন, কাজ করতে করতে অনেক সময় দেখবেন, এমনি আমাদের বাংলাদেশের যে অনেক যারা আছে ইন্টারনেট প্রোভাইডার আছে, খালি বলে যে রাউটার অফ করেন অন করেন। হ্যাঁ, একবার রাউটার অফ করেন অন করেন, কিন্তু সবসময় রাউটার প্রবলেম হয় না, অনেক সময় অনেক টেকনিক্যালি প্রবলেম হয়। যেমন এই পিংটা যত কম থাকবে তত আপনার ইন্টারনেটের মানে স্মুথ কানেকশানটা পাবেন, কিন্তু পিং যখন 50, 60, 70-এ চলে যাবে তখন আপনার কানেকশানের প্রবলেম হবে। সো এটা অনেকটা বিষয়, এটা অনেক বিষয়। তো এইরকম 2-3টা সাইট আছে। আরেকটা হচ্ছে আপনার কি OVH,
সো আমরা একটা সাইড থেকে দেখব না, যখন এ ধরনের প্রবলেম হবে খুব বেশি আমরা ইয়ার মধ্যে না পড়ে আমরা নিজেরা চেক করব, চেক করে যদি মনে হয় অ্যাকচুয়ালি এরকম প্রবলেম হচ্ছে তাহলে আমরা এটা দেখব। আচ্ছা একটু আমাকে সময় দিবেন। ওয়েবসাইট আছে, এরকম আরও ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে আপনার আমি একটু সার্চ করে আসি, সবগুলো লিঙ্ক মনে নেই। সিঙ্গাপুর স্পিড টেস্ট এই একটা। তো এই জিনিসগুলো আপনারা সেভ করে রাখবেন। আমি যেটা নর্মালি করি, বারবার সার্চ না করে করে একটা ফোল্ডার করে রেখে দিয়ে ওখানে গিয়ে আমরা সেভ রাখি। যেমন আপনি যে এটা স্টার্ট দিলেন তাহলে বুঝতে পারবেন আসলে আপনার লাইনটার কি অবস্থা, অ্যাকুরেটভাবে আসছে কিনা। যখন দেখবেন যে না মোটেও কোনোটা ঠিকমতো কাজ করে না, আমাকে ইন্টারনেট দেওয়ার কথা হচ্ছে 50 Mbps বাট আমি পাচ্ছি হচ্ছে 10 Mbps, তখন আপনি কিন্তু কনফিডেন্টলি কথা বলতে পারবেন, ঠিক আছে। বাট এইটা অনেকটা আইএসপির সাথে কানেক্টিভিটি ঠিক থাকে না, এই জন্য একটু প্রবলেম হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রেই হয়, এগুলো স্টার্ট দিলেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, চেক শুরু করে। সো আমি লিঙ্কগুলো আপনাদের এখানে রেখে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে খুঁজে পান। সো এটা হচ্ছে আপনার fast.com। আমি এটা হচ্ছে ovh.prove OOP, আর একটা হলো গুগল ইন্টারনেট স্পিড। আমি এগুলো লিঙ্ক করে দিই। আচ্ছা লিঙ্ক হয়ে গেছে এটা অলরেডি, এটা লিঙ্ক করে দেই। এটা লিঙ্ক করে দেই। আর এটা ডিরেক্ট এই লিঙ্কটা দিয়ে দেই। ওকে, সো মোটামুটি 3-4টা দিয়ে আপনারা চেক করবেন সব কিছু। ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আপনার ইমেজ ভিউ খুব ম্যান্ডেটরি না, বাট সিরিয়ালি যেহেতু আসছে সেজন্য আমি দিয়ে দিচ্ছি। আমি অনেক বছর ধরে ইউজ করি, ভালো লাগে। সেই ক্ষেত্রে আমরা নর্মালি যেটা থাকে সেটা আমরা ইউজ করি, বাট একটা জিনিস খেয়াল করবেন যে নর্মালি যেটা থাকে সেটা খুব স্মুথলি কাজ করে না, যেমন আমি দেখাই একটা জিনিস, 1 মিনিট। আমি এই ইমেজ যত স্পিডলি ওপেন করতে পারবো, আপনার ডিফল্ট যেটা আছে কম্পিউটারে সেটা কিন্তু এত স্পিডলি ওপেন হবে না। এবং এটার অনেক সুবিধা আছে, যখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ফুল দমে শুরু করতে পারবো তখন এটারও অনেক উপকারিতা পাবেন। এটার সো আমি চাইবো এটা আপনারা ইউজ করেন। এবার খুবই সিম্পল এবং খুবই ছোট, খুব অল্প মেগাবাইটের একটা সফটওয়্যার, সেটার নাম হচ্ছে পিকাসা ইমেজ ভিউয়ার। ওকে, এটা আমরা জাস্ট এখানে সার্চ করলেই, কপি করে পেস্ট করলে পেয়ে যাব। এটা ইনস্টল করে নেবেন। এটা হলো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ইনস্টল করে নিতে হবে। থার্ড পার্টি কেন বলছি, এই পিকাসার পার্সোনাল কোনো ওয়েবসাইট পাইনি আমি এখনও। সো এখান থেকে এসে ডাউনলোড, এই ডাউনলোডের ক্ষেত্রে আমরা একটা জিনিস ভুল করি, সেটা এখনই দেখাই দিচ্ছি। এটা এখনই দেখাই, আবার ক্লিক দিয়ে একটা দেখি কোথায় নিয়ে যায়। না এটা না, আচ্ছা এই যে পেয়েছি মেবি, না এটাও থার্ড পার্টি, download.it। এই যে ফ্রি, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। কিন্তু এই থার্ড পার্টিগুলো প্রবলেম হচ্ছে, এই দেখেন আমি ক্লিক করলাম ডাউনলোডে, কিন্তু আপনি অনেক সময় আমরা না বুঝে কি করি, এই যে ফ্রি ডাউনলোড এই বাটনটাতে আমরা ক্লিক করে ফেলি। বাট এই বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে কিন্তু এই অপেরা, এটা সিস্টেম। বাট দেখেন সুন্দর করে লেখা আছে যে নো থ্যাঙ্কস, আই উইল কন্টিনিউ ডাউনলোড পিকাসা। আপনাকে এই যে নিচে এখানে ক্লিক করতে হবে, এটা ভুলে ক্লিক করা যাবে না। এটা দেখানোর জন্য আমি এখানে আসছি। সো আমরা এখান থেকে এটা ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ডাউনলোডের প্রয়োজন নাই, আমার অলরেডি আছে। সো এখান থেকে আমি ইনসার্ট লিঙ্কে এটা দিয়ে পেস্ট করে দিলাম। ওকে ফাইন,
এরপরে আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে, এটা এই নাম না, এটা আমরা দিতে পারি। এখানে কি লিখলাম যে ওকে, আমরা আরেকটা সাবটাস্ক করি এখান থেকে, এই বিষয়গুলো গোছালো থাকবে। সেটা হচ্ছে কি কমিউনিকেশন প্ল্যাটফর্ম। আমরা দিতে পারি কি এখানে ইনস্টল ইন বোথ পিসি অ্যান্ড মোবাইল। আপনারা আছেন আমার সাথে? জি ভাইয়া, ইনশাল্লাহ। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, বিরক্ত হয়েন না, ছোটোখাটো জিনিস বিরক্ত হলেও দেখতে হবে ভাই, ওয়ে নাই। এগুলো ছাড়া সামনে আগাইলে আসলে ওই যে যেটা বললাম ওই অনেক জড়তা থেকে যাবে আর কি। সরি, এটা 50 ক্যারেক্টারে বেশি হয়ে গেছে, ওয়েট। ওকে, আচ্ছা, এখন আমরা একটা নাম্বার দিয়ে আমরা একটা ছোট হয়ে গেছে, ওকে, নাম্বার দিয়ে রেখি। আমাদের ফার্স্ট হচ্ছে ডিসকর্ড। ডিসকর্ড কি করতে হবে? ডিসকর্ড ডাউনলোড ইনস্টল কোথায় কোথায় করতে হবে? মোবাইলেও করবেন, কম্পিউটার অথবা ল্যাপটপে করবেন। তবে যাদের ফোনের কনফিগারেশন ভালো না, মানে 2 জিবি 4 জিবি র্যাম যাদের, এবং মোবাইলের বয়স হয়ে গেছে 3 4 5 বছর, তারা মোবাইল ইনস্টল করেন না ডিসকর্ড, কারণ একটু ভারী সফটওয়্যার, দরকার নেই। সো এটা কীভাবে করবেন দেখেন, এখানে ক্লিক করবেন, জাস্ট পেস্ট করবেন, এই যে প্রথমেই চলে আসলেন, দেন সুন্দর করে প্রথমে অপশন দেওয়া আছে 2টা, ডাউনলোড ফর উইন্ডোজ, ওপেন ডিসকর্ড ইন ইউর ব্রাউজার। তো অনেকে ব্রাউজার ইউজ করে, সো ব্রাউজার ইউজ করলে সে ব্রাউজারটা ওপেন করতে হয়, তার আগে তার ইউজ করা যায় না। সো আর এমনি যদি আপনি ইউজ করেন, এটা স্মুথলি ইউজ করতে পারেন, যে এখানে আমি যেভাবে ইউজ করি, এই যে ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে, সরি কী বলে, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখান থেকে এই লিঙ্কটা জাস্ট এই ডাউনলোড ইনসার্ট লিঙ্কে দিয়ে দিলাম, যাতে ক্লিক করে আপনারা পেয়ে যান। এরপরে হলো মেসেঞ্জার। মেসেঞ্জার এইটা কোথায়? এটা তো ফোনে তো আছে, এটা বলার অপেক্ষা রাখে না, আমি ডেস্কটপ লিখে রাখি। মাস্ট বি কি করবেন, ডাউনলোড করবেন অ্যান্ড ইনস্টল করবেন। কোথা থেকে করবেন? এটা হচ্ছে কি যেন বলে, মাইক্রোসফট স্টোর, বানানো ভুল হয়েছে। ওকে, এই যে এইটা থেকে ডাউনলোড করবেন। হ্যাঁ, মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করবেন, এখানে এসে মেসেঞ্জার সার্চ করবেন, এই যে মেসেঞ্জার, এবং এইটা ইউজ করলে খুবই সুবিধা। মানে এক কথায় আমরা যেটা করি নর্মালি, ফেসবুক যে ইউজ করি, ফেসবুকের এক কোনায় একটু মেসেঞ্জার অপশন থাকে, সেটার মধ্যে আমরা টেক্সট করি। যেহেতু একটা সুবিধা দিয়ে দিছে, সেটা আপনি কেন নিব না? এখান থেকে ফেসবুকও ব্রাউজ করা যায়, এবং প্রতিটা জিনিস অনেক বড় বড় আকারে পাওয়া যায়, যে ফাইল, মিডিয়া, লিঙ্ক সব কিছু আলাদা আলাদা থাকে। এটা যদি কেউ ইউজ না করে থাকেন, শুরু করলে এটা বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু সুন্দরভাবে কাজ করে। হ্যাঁ, সো এইটা ইউজ করবেন। কোথা থেকে? মাইক্রোসফট থেকে ইনস্টল করে নেবেন, ব্রাউজারে করে লাভ নাই, এখান থেকে পেয়ে যাবেন। সো কোথায়? মাইক্রোসফট স্টোর। আচ্ছা, এরপরেও হলো আমরা দিব জুম, যেটা অলরেডি আছে, এটা নিয়ে আমি এখন কথা না বলি। তো জুম মোবাইলে কনফিগার ভালো থাকলে মোবাইলে ইনস্টল করে নেবেন, কারণ অনেক সময় ক্লায়েন্টের সাথে মিটিং করতে হলে আর্জেন্টলি মোবাইল টোবাইল থেকে আপনাকে জয়েন করা লাগতে পারে। ঠিক আছে, এরপরে কি গুগল মিট, এটাও মোবাইল ইনস্টল করে নেবেন। এটা এখানে লিখে দিই, এটা হচ্ছে মোবাইল, কম্পিউটার লাগে না, কম্পিউটার এমনি ওপেন হয়। হ্যাঁ, মোবাইল। আর যেটা লিখবো না সেটা সবখানে ধরে রাখবেন। ঠিক আছে, আর এরপরে হচ্ছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টেলিগ্রাম। কেন প্রয়োজন? টেলিগ্রাম কিন্তু একটু অন্য টাইপের, এখানে স্ক্যামাররা বেশি থাকে,
বাট অনেক রিসোর্স সোর্স অনেক কিছু পাওয়া যায় এবং আমরাও অনেক কিছু এখানে শেয়ার করবো আপনাদের সাথে। সো টেলিগ্রামটা রাখবেন, বাট এটা আমি একটু না, এটা 2 জায়গায় ইউজ করবেন, এটা প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ তো 2টা, কয়টা? 2টা। আমরা কি ইউজ করব? বিজনেস হোয়াটসঅ্যাপ কোথায়? মোবাইল ইনস্টল করব। আর কম্পিউটারে কি করব? শুধু হোয়াটসঅ্যাপ। কম্পিউটারের জন্য বিজনেস হোয়াটসঅ্যাপ নাই। এখানে আমরা কি করব? এই ডিভাইস লিঙ্ক করব, ডিভাইস লিঙ্ক, ঠিক আছে? আর যদি আমার মতো করে ইউজ করতে চান এই যে এইভাবে, তাহলে ব্রাউজার ইউজ করতে হবে। ব্রাউজার ইউজ করলে কি হবে? আপনি আপনার মতো করে সব কিছু পাবেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে সব কিছু পেয়ে যাবেন। যেমন কিভাবে পাবেন? আপনি এখানে এই যে কি বলে অ্যাবাউট আস, এই সব কিছু মানে মোবাইলের বিজনেসের যেটা ঠিক ওইভাবে আপনি এখানে পেয়ে যাবেন। বাট যদি আপনি এইটার মধ্যে আপনি ইউজ করেন তাহলে পাবেন না। আমি এটা ইউজ করি না, কল আসে, বিরক্ত লাগে। বাট আরেকটা ল্যাপটপে আমি লিঙ্ক করে রেখেছি, দ্যাটস ইট। সো এটার জন্য আমি এখানে বোঝাচ্ছি কি, হোয়াটসঅ্যাপ আমরা কি ইউজ করব? বিজনেস হোয়াটসঅ্যাপ। কোথায়? মোবাইলে। কোন নাম্বার? যে নাম্বার আপনার দুনিয়ার সবাই মার্কেটিং টার্গেটিং কাজে আপনি ইউজ করতে পারবেন সেই নাম্বারটা গেল। আর হোয়াটসঅ্যাপ কি করতে হবে? এই ডিভাইস লিঙ্ক করতে হবে। ডিভাইস লিঙ্ক কোথায়? কম্পিউটার, লিখে রাখি নাহলে বুঝবেন না। কম্পিউটার অথবা ল্যাপটপস অ্যাপস। ওকে, এরপরে হচ্ছে আচ্ছা, ফেসবুক এগুলো নর্মাল, এগুলো তো আপনারা না বললেও সবার আছে। এটা চাইলে আপনি ফেসবুক আলাদাভাবে ইউজ করতে পারেন, ওটা আমি প্রিফার করি না। এখন আমরা যে কিছু এক্সটেনশনের বিষয়ে কথা বলবো, যেগুলো এখনই প্রয়োজন, পরে ধীরে ধীরে বাড়বে। সো আমরা এটা আরেকটা সাবটাস্ক করি এখান থেকে, এবং এখানে আমরা লিখে রাখি যে এসেনশিয়াল ক্রোম extension and productivity হ্যাঁ, টুলস। ওকে, আমি বড় করে দিচ্ছি, নো প্রবলেম। ওকে, সো এইটা কেন লিখলাম যে প্রোডাক্টিভিটি টুলস? দ্যাটস মিন আপনার এই এক্সটেনশনগুলো আপনার কাজকে সহজ করে দিবে, আপনার কাজকে সাপোর্ট দিবে। সেই জন্য লিখলাম যে প্রোডাক্টিভিটি টুলস। সেখানে ধীরে ধীরে অনেক হবে, অনেক, কিন্তু প্রাইমারি লেভেলের যে জিনিসগুলো প্রয়োজন সেটা কথা বলছি। এখানে হচ্ছে গ্রামারলি, কি গ্রামারলি, গ্রামারলি এটা সবাই আমরা জানি, গ্রামারলি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এটা এখানেও রাখতে হবে। ওয়েট, কোথায়? এখানেও রাখতে হবে, কারণ গ্রামারলি অনলি ফর কম্পিউটার ল্যাপটপ। এই যে এটা আপনাকে সহজ করবে। আপনার স্পেলিং ভুল হলে, আপনার লেখার কোয়ালিটি যদি ভালো না থাকে, সেই জিনিসগুলো কারেকশন করে দিবে এবং সুন্দর করে সাজিয়ে দিবে। সো এই গ্রামারলিটা আমরা এই একদম ডিরেক্ট কম্পিউটারে ইনস্টল করে নিব। পাশাপাশি এটা আমরা এক্সটেনশন ইউজ করব, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি কম্পিউটারে ইনস্টল করে নেন তাহলে আর এক্সটেনশনের প্রয়োজন হয় না। টোটাল কম্পিউটারে কাজ করে, এটা টোটাল কম্পিউটারে কাজ করে। যেমন আমি এখানে যে লিখছি, এটা কিন্তু এই যে নিচে লুকায় আছে, এখান থেকে কিন্তু সে আমাকে হেল্প করতেছে, দেখতেছে। এনাবল এক্সটেনশনে, আচ্ছা এনাবল করা নাই এটার মধ্যে, ও ব্রাউজারে নাই। ওকে ফাইন, ব্রাউজার আমার লাগবে না, কারণ কি আমার এই যে এখানে আছে, ঠিক আছে, এখানে সেট করা আছে। সো আমার এই গ্রামারলিটা কি করবে? আমার স্পেলিং ঠিক করে দিবে, সেন্টেন্স ঠিক করে দিবে, প্যারাগ্রাফ ঠিক করে দিবে। এই ধরনের ইংলিশ রাইটিংয়ের যত হেল্প সেটা আমার গ্রামারলি থেকে আমি পাবো। আবার grammarly.com, যেটা grammarly.com, আপনি এখানে এসে অ্যাকাউন্ট করলে ফ্রিতে
মোটামুটি অনেক কিছুই করতে পারবেন, ঠিক আছে? মোটামুটি ফ্রিতে অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো গ্রামারলি কীভাবে কাজ করে ঠিক এইভাবে কাজ করে, এখানে সেটা দেখাচ্ছে আর কি। সো এইটা আপনারা এক্সটেনশন ইউজ করতে পারেন অথবা চাইলে ডিরেক্ট সফটওয়্যার ইউজ করতে পারেন। এরপরে হলো আপনার গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট এটা ইউজ করবেন যারা অনেকেই বলছেন ইন্টারভিউতে আমি ইংলিশে দুর্বল, যারা এই ধরনের কথা বলছেন তারা এটা ইউজ করবেন। সো ধরে নেন এটা আপনার ব্রাউজার, আপনি আসলেন, এসে এখানে যেমন translate.google.com, আপনি এসে এখানে এই যে ইংলিশ বাংলা এভাবে রাখবেন, ইংলিশ বাংলা। তো দুইটা ক্ষেত্রে কাজে দেয়, যারা আমরা বাংলা লিখতে পারি না তাদের জন্য কাজে দেয়। যেমন আমি এখানে দেখেন যে এইটা আসলে দেখবেন যে বাংলায় সেভ করে রাখছি, মানে বাংলা যখন লেখার প্রয়োজন হয় তখন আমি এখানে আসি, ঠিক আছে? যেমন আমার সোনার বাংলা, ঠিক আছে? এখানে এসে লেখা যায়, আমি ইংলিশে টাইপ করলে বাংলা হয়ে যাচ্ছে। তো যাদের ইংলিশ প্রয়োজন তারা ইংলিশটা এই পাশে রাখবেন, এই পাশে করবেন। এখন ইংলিশ ডে বাই ডে কীভাবে ইমপ্রুভ করতে পারেন, ছোট্ট একটা কথা বলি। যেমন অনেক কথা আছে, এই যে আমি যেমন বললাম যে যেমন অনেক কথা আছে, তো এইটাই মনে করেন আপনি চাচ্ছেন যে আমি ইংলিশে বলতে চাই। তো যেমন অনেক কথা আছে, যেমন নেট সমস্যা, হ্যাঁ, অনেক কথা আছে লিখলাম। দেয়ার আর মেনি থিংস লাইক দ্যাট, এটা হলো ইংলিশ। তো এই একটা শব্দ আপনি জানলেন, একটা জিনিস আপনি জানলেন, মনে হচ্ছে কারোর সাথে অনেকক্ষণ ধরে কথা বলছেন, এখন আপনি ফোনটা রাখতে চাচ্ছেন। সো ইউ হ্যাভ টু লিভ, লাইক আই হ্যাভ টু লিভ নাও। তো এটা আপনি হয়তো ইংলিশে জানেন না, কখনো শোনেনও নাই। তো আপনি এখানে লিখেন যে এখন আমাকে রাখতে হবে, ধরেন, তাহলে নাও আই হ্যাভ টু কিপ ইট। এই ওয়ার্ডটা আপনি মাথায় নিয়ে নেন, এই সেন্টেন্সটা আপনি নিয়ে নেন। তো এইটা দিয়ে কত কিছু ওয়ার্ড হবে, এই চোখ বন্ধ করেন। তো এটার ফর্মুলা হচ্ছে আই হ্যাভ টু, যেতেই হবে, করতেই হবে, শুনতেই হবে, বলতেই হবে, হ্যাঁ, এই যে জায়গায় প্রস্থান করতেই হবে, এই যে একটু জোর দিয়ে বলা, এইটা হচ্ছে হ্যাভ টু। আই হ্যাভ টু কিপ ইট, আই হ্যাভ টু লিভ নাও, আই হ্যাভ টু স্টে হিয়ার। মানে এই যে একটা জিনিস কিন্তু ফর্মুলা হয়ে গেল। তো ডে বাই ডে আপনার মাথায় বাংলা যে জিনিসগুলো আসবে, ওই জিনিসগুলো আপনি একটু ইংলিশে ট্রাই করবেন। আপনি হাঁটতেছেন, মনে হচ্ছে যে একটা ওয়ার্ড যদি মাথায় আসলো, যে আমি একটা কথা বলতেছি, সেটা আমি ইংলিশ জানি না, আপনি হুট করে লিখে ফেললেন, ঠিক আছে? আপনি হুট করে লিখে ফেললেন যে ওহো, আপনার ধরেন সাপোজ আপনার কাজটি এখনো শেষ করতে পারেনি, আমি একটু আমাদের টাইপেরই লিখলাম, এটা আপনার মাথায় আসছে বাংলা। তো আপনি ঝট করে একটু ইংলিশে দেখে নেন। তো কি করবেন, এই গুগল ট্রান্সলেটে আসলেন, লিখলেন একবার, লেখার পর কি পেলেন, ওহো, আই হ্যাভেন্ট ফিনিশ ইউর ওয়ার্ক ইয়েট। এই ইয়েট মানে কি, এখনো, এখনো, এটা বোঝায়। তো এই আমি এখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, যে আই হ্যাভেন্ট, এই হ্যাভেন্ট দ্যাটস মিন হ্যাভ নট। তো হ্যাভের সাথে কি বসে, পাস্ট টেন্স বসে, পাস্ট ওয়ার্ড বসে, যেটা কি বলে, প্রেজেন্ট পাস্ট ফিউচার না কি বলে, সরি ভুলে গেলাম, পাস্ট ফর্ম ফটো, গো এন্ড গন, যেটা গো এন্ড গন যেটা আর কি, হ্যাঁ, মানে ফিনিশড। সো ফিনিশড এখানে অর্থাৎ কি, গো ওয়েন্ট গন, তাহলে এখানে গন হতো, এরকমটা। তো এই যে এই ফর্মুলাটা কিন্তু আপনি পেয়ে গেলেন। তার মানে কি, এই টাইপের যত কথা আসবে তখন কিন্তু আপনি ইজিলি আই হ্যাভেন্ট আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো আবার যদি এই ওয়ার্ডটা যদি হয়, তাহলে একবার মাথায় ঢুকে গেলে এটা তো ভুলার কথা না। বাংলা যেমন আপনাকে কেউ শিখাই দেয়নি, আপনি শিখে ফেলছেন। আবার বাংলায় কথা বলাটা আপনাকে বলতে হয় না যে ওখানে কি ওয়ার্ড ইউজ করতে হবে। সো ইংলিশে এটা হবে না, আপনি জড়তা বাদ দিয়ে দেন। এটা একটা সাইকোলজিক্যাল একটা গেম, বিশেষ করে বাংলাদেশে যেটা চলে, মানে ক্লাস 1 থেকে এখন বাচ্চা কাচ্চারা ইংলিশে পড়ে, প্রাইভেট পড়ে, একদম অনার্স মাস্টার্স পর্যন্ত। আমি যেহেতু ইংলিশে অনার্স করছি, আমার অনেক ফ্রেন্ডদের দেখছি যে সারা বছর প্রাইভেট পড়তো, কিছুই না, শুধু। আপনি এখন দেখেন যে মেজরিটির মানুষ তো আমরা, মানে সবাই যারা আমরা এডুকেটেড পারসন, প্রাইমারি পার করছি, হাই স্কুল পার করছি, কলেজ পাস করছি। তো কলেজ অনেকে হয়তো বা ডিপ্লোমা চলে গেছে, অ্যাটলিস্ট ক্লাস 10 পর্যন্ত আমরা সবাই পড়ছি।
কত হাজার টাকা আমরা ইংলিশ শেখার পিছনে দিছি। এটা হচ্ছে একটা জন্মগত সমস্যা হয়ে গেছে আমাদের, যে কি এই স্কুলে গেলে আমাকে ইংলিশে প্রাইভেট পড়তে হবে, অঙ্কে প্রাইভেট পড়তে হবে। কি ভাই, আর তো কোনো সাবজেক্টে প্রাইভেট পড়তে হয় না, এইটা কেন পড়তে হবে? এই থিঙ্কিং যখন আমি বুঝছি, আমি অনার্স এসে বোঝার পরে অনার্স ফার্স্ট ইয়ারের 6 মাস পর আমি আর প্রাইভেট পড়ি নাই। তো কি হয়েছে? হয়তো 2-4 পয়েন্ট, সেটা আমার ব্যক্তিগত কারণের জন্য হয়তো একটু চেঞ্জ হতে পারে, বাট ওদের সাথে তো ভালো বুঝি, যারা সারা জীবন প্রাইভেট পড়ে তাদের সাথে ভালো বুঝি। তো থিঙ্কিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, মানে আপনাকে চিন্তা শক্তি বাড়াইতে হবে এবং সবসময় পজিটিভলি বাড়াইতে হবে। আপনার চিন্তা শক্তি যত বাড়বে তত বেশি আপনার মধ্যে প্রোডাক্টিভিটি কাজ করবে। তো নিয়ে এক টপিক থেকে আরেক টপিকে চলে আসছি। সো আমরা এখানে গুগল ট্রান্সলেটটা ইউজ করব কিভাবে? অন্যের লেখা বোঝার জন্য মাঝে মাঝে নিজেও কিছু বাংলাকে ইংলিশ করার ট্রাই করব আমরা এখানে। ওকে, এরপরে আমরা এখানে রাখতে পারি হচ্ছে কি বলতে পারি এটাকে, আচ্ছা এটা ভুলে গেছি, সরি। পাশাপাশি আমরা গুগল কিপটা ইউজ করতে পারি, নোট টোট ভার্চুয়ালি সেভ টেভ রাখার জন্য আমরা গুগল কিপটা ইউজ করতে পারি। সো গুগল কিপ কীভাবে, এইগুলো কীভাবে নেবেন? এই দেখেন, আপনি গ্রামারলি লিখবেন, এখানে এসে গ্রামারলি এই যে ক্রোম এক্সটেনশন, ঠিক আছে, এই যে ক্রোমে অটোমেটিক চলে আসবেন এই এটাতে যাবেন, এখানে ক্লিক করবেন, এই যে অ্যাড টু ক্রোম, এখান থেকে ক্রোম দিবেন, এই যে এখানে এগুলো অ্যাড করা আছে। তারপর একটু আগে কি বললাম, গুগল কিপ ক্রোম এক্সটেনশন, ক্লিক করবেন, এখানে আসবেন, এই যে অ্যাড টু দিলে সিঙ্ক অবস্থায় থাকবে। এখানে অনেক কিছু সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে, অনেক কিছু সেভ করে রাখতে পারবেন, বারবার না গেলেও চলবে, যেখান থেকে আপনি সার্চ করলেও চলে আসবে, ঠিক আছে। সো সহজ কথায়, মোবাইলে যেরকম অ্যাপ ডাউনলোড করি আমরা, কম্পিউটারে যেরকম সফটওয়্যার ডাউনলোড করি আমরা, ব্রাউজারের ক্ষেত্রে এটা এক প্রকার একটা অ্যাপ, ব্রাউজারকে সহযোগিতা করে, ঠিক আছে। এটা ব্রাউজারের বাইরে এক্সটেনশন ইউজ করা যায় না, দ্যাটস ইট। সো এরপরে আছে হলো ক্যানভা। ক্যানভাটা আমরা এখানে দিতে পারি, ওয়েট, ক্যানভা। ক্যানভা কিসের জন্য? ফর প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। এটা বোথ অপশনাল। কেন অপশনাল? বেশিরভাগ মানুষ আমরা ব্রাউজ করে ইউজ করি, ঠিক আছে, দ্যাটস ইট। এই জন্য ডাউনলোড অপশনাল রাখলাম। কিন্তু আপনারা এটা কি করবেন, দেখবেন ক্যানভাতে ঢুকে এটা দেখবেন। তারপর হচ্ছে আচ্ছা, এটা তো ব্রাউজিং করতে হবে, ঠিক আছে, সবগুলো এক্সটেনশন পাবেন না, এটা হচ্ছে সাইন আপ করতে হবে। ওকে, আপাতত মোটামুটি এই কয়েকটা জিনিস থাকলো। পাশাপাশি আর কি কি দেওয়া যায়? আচ্ছা, আর কি থাকে এক্সটেনশন? 1 মিনিট। একটা কমন, এটা নাম মনে আসছে না। আচ্ছা, ধীরে ধীরে মনে আসলে এগুলো আমরা আলোচনা করব, কারণ এখানে অনেক কিছু দিয়েছি, এগুলো করতে গেলে আগামী ক্লাসের আগেও হয়তো অনেকেরই শেষ হবে না। মোটামুটি অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস, যেমন ধরেন এখানে একটু কথা বলে রাখি, এই টেলিগ্রাম ক্রিয়েট করতে গেলেও মেইলও প্রয়োজন হয়, নাম্বারও প্রয়োজন হয়। জুম ক্রিয়েট করতে গেলেও, মানে সাইন আপ করতে গেলেও নাম্বার, মেইলের প্রয়োজন হয়। সো আমরা কি করব? এক এক সময় এক এক মেইল দিবেন না, সব কিছু সুন্দর করে একটা মেইলের আন্ডারে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, একটা মেইলে রাখার চেষ্টা করবেন। সো এখন হচ্ছে আমি গাইডলাইনটা দিয়ে যাচ্ছি ফাইনালি, সেটা হচ্ছে কি, এখান থেকে একটা সাবটেক্সট করি। ফার্স্টে একটা মেইল ক্রিয়েট করবেন, মেইলের নামটা হবে idiom7 ডট কি, এখানে লিখে নেই, অ্যাট ফার্স্ট নিড টু ক্রিয়েট এ জিমেইল। ওকে, জিমেইল। তো এটা কি রকম হবে সেটা বোঝাচ্ছি, যে আইডি
আইডি কেমন হবে, ইডিএম, আপনারা ইডিএম ব্যাচের, ইডিএম 7 ব্যাচের ডট, সাথে আপনার যে নিক নেমটা দিবেন, ঠিক আছে? যেমন সবুজ, বা এখানে কি আছে অনিক অথবা আসিফ ভাই, হ্যাঁ, এরকম। তো এইটাতে যদি না পান তখন বিকল্প, কিন্তু আই থিঙ্ক পাবেন, কারণ ইডিএম 7 এটা খুব মানে ইম্পর্টেন্ট কারোর জন্য এক্সটেনশন না। সো আপনারা পাবেন, এটা পেয়ে যাবেন। সো ইডিএম দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি যে ডট দেন অথবা না দেন, প্রবলেম হচ্ছে ডট দিলে ভালো। আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি নিক নেম, ঠিক আছে, নিক নেম @gmail.com। ওকে, তার মানে কি idiom7.asif@gmail.com। যদি কারোর নাম যদি হয় অন্য কিছু, যেমন এখানে মোহনা আছে, মোহনা আপু আছে, তারপর আরেকজনের নাম, এরকম ধীরে ধীরে আপনাদের নাম আমার মুখস্থ হয়ে যাবে, ফার্স্ট ক্লাস বা হাই হ্যালো হয়নি। এইভাবে আপনার করবেন। এইটা দিয়ে আপনি একটা ব্রাউজার ক্রিয়েট করবেন। কিভাবে? সাইন ইন, এখানে ওই মেইলটা দিবেন, অথবা ডিরেক্টলি এখান থেকে মেইল ক্রিয়েট করতে পারেন, যে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমার এখান থেকে নিচ্ছে না কম্পিউটার থেকে, 2-3 দিন ধরে একটু প্রবলেম হচ্ছে। ওকে, সো দিয়ে ওখান থেকে ক্রিয়েট করে নেবেন। সেই ব্রাউজারের আন্ডারে এই যত কথা বললাম, যে এক্সটেনশান, তারপরে আপনার আরও আদার যে বিষয়গুলো আছে, সেই জিনিসগুলো আপনি এখানে রাখবেন। আর আমি যে এই আপনাদের ক্লাসের এই কি বলে ড্রাইভের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিছি, সেই লিঙ্কটা খেয়াল করছেন কিনা জানি না, আমি এখন ক্লাসে দেখাই দিচ্ছি। এটা আপনারা বুকমার্ক করে রাখবেন। লাইক আপনি ধরেন যে এটা আপনার ব্রাউজার, আপনি এখানে এরকম একটা বুকমার্ক করলেন যে idiom7-11 বুকমার্ক করলেন। বুকমার্ক করে আপনি কি করলেন, এই জিনিসটা এই যে বুকমার্ক করে রেখে দিলেন। আমি এখানে এটা বুকমার্ক করলাম, তার মানে এটার মধ্যে চলে আসলো শর্টকাট, ঠিক আছে, শর্টকাট চলে আসলো। সো আপনাদের সাথে তো আমি এটাও শেয়ার করে দিব, তাহলে আমি এটা এখানে ক্লিক করব, ক্লাস ডকুমেন্ট লিখলাম, বুকমার্ক। তো এইভাবে এখানে সিরিয়াল করবেন ধীরে ধীরে। অ্যাসাইনমেন্ট ট্র্যাকিং দিব, প্রেজেন্ট ট্র্যাক দিব, সব কিছু আপনারা এখানে শেয়ার করে রাখবেন। কিন্তু যখন আপনি এটা বুকমার্ক করে রাখবেন, তখন আপনার জন্য একটু কষ্টকর হবে, ঠিক আছে? কীরকম কষ্টকর হবে? সবগুলো একবারে ওপেন হবে, কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি হবে না। সো ইন্ডিভিজুয়ালের জন্য এইগুলো আপনার বুকমার্ক করে রাখবেন। এখানে থাকবে ক্লাসের টপিক, এখানে থাকবে লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে, যদি এই ব্রাউজার যদি আপনার ফেসবুক থাকে, তাহলে আপনি এই ব্রাউজার থেকে ক্লাসটা ফেসবুক ওপেন হয়ে যাবে। আর যদি না থাকে, তাহলে এই কপি করে, যখন আমি ফেসবুক ইউজ করি এখানে, সো আমি এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এই যে আমি এখান থেকে ক্লাসটা দেখতে পারবো, ঠিক আছে? তো মোটামুটি এই আজকে ক্লাসে আলোচনা, আর বাইরে তেমন কিছু নাই, যাতে করে সামনের ইয়াটা হয় আপনাদের স্মুথলি যেন চলতে পারেন, সেটাই আমাদের কাম্য আর কি। এখন আরও কিছু জিনিস আছে যেটা টুকিটাকি আমি একটু মুখে বলে দিচ্ছি, এটা লেখার মতো কিছু না। যেমন এই যে সার্চ আইকন, এটা উইন্ডোজ 11-এও আছে, 10-এও আছে। এখানে গিয়ে লিখবেন ডিস্ক লিখবেন, ডিস্ক ক্লিন আপ। সি ড্রাইভ থাকবে, সি ড্রাইভ, ওকে দিবেন। দিলে এরকম একটা অপশন পাবেন। দেখেন এখানে কি লেখা আছে, টেম্পোরারি ফাইল 87 MB, রিসাইকেল 0, তারপরে ডেলিভারি অপটিমাইজ। অর্থাৎ এক কথায় চোখ বন্ধ করে দেন আর চোখ খুলে দেন, এগুলো সব চেকমার্ক করে এই ওকে দিয়ে দিবেন। দিলে ডিলেট ফাইল। অর্থাৎ এই যে আমরা সারাদিন যে কম্পিউটার ইউজ করি, সেই কম্পিউটারের ভিতরে অনেক সময় অনেক ধরনের ক্যাশ, অনেক ফাইল, এক্সট্রা এটা ওটা টেম্পোরারি ফাইল, অনেক কিছু জড়ো হয়, সেই জিনিসগুলো রিমুভ হয়ে গেল। সো এটা আপনি 2-4-5-7 দিন পর পর করতে পারেন। তো অনেকে রান করে, রানটা আমি আসলে আপনাদেরকে সাজেস্ট করি না। পাশাপাশি আরেকটা আছে, সেগুলো অপটিমাইজ। এটা হচ্ছে আপনার যে স্টোরেজ আছে সেটা, এই যে সি ড্রাইভ অপটিমাইজ দিলেন, এই যে অপটিমাইজ হচ্ছে, এখানে আসলেন অপটিমাইজ দিলেন, এটা আসলেন অপটিমাইজ দিলেন, ঠিক আছে, হয়ে গেল। এটাও আপনার ফ্রিকুয়েন্টলি এটা অটোমেটিকলি হয় মেবি, এই যে উইকলি সেট আপ করা আছে, উইকলি অটোমেটিক হয়ে যায়। সেটা যদি আপনাদের না থাকে, সেটিংসে এসে
রান অ্যাজ শিডিউল রিকমেন্ড উইকলি দিয়ে এটা চেকমার্ক দিয়ে রেখে দিলেই উইকলি এটা কাউন্ট হবে। সো আমরা কি জানলাম, একটা হলো অপটিমাইজ, একটা হলো ডিস ক্লিন আপ, এই দুইটা জিনিস। পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল সার্চ করবেন। কন্ট্রোল প্যানেল ক্লিক করলেন, আমরা আনইনস্টল প্রোগ্রামে গেলাম, বড় করি। এখানে অপ্রয়োজনীয় যদি কোনো কিছু থাকে সেই জিনিসগুলো আনইনস্টল করে দিবেন, তাহলে আপনার কম্পিউটার আরও বেশি স্মুথ হবে। যেমন দেখেন এখানে যা আছে সবই আমার কাজের, এর বাইরে অকাজের কোনো কিছু নাই। সো এরকম অনেকে দেখবেন যে একাধিক জিনিস আছে, আমরা শুধু 3-4টা বা প্লেয়ার ইউজ করি। এখন কি কেউ প্লেয়ারে গান টান শুনে, মুভি টুভি দেখে না? সব তো ডিরেক্ট ইউটিউবে লাইভ। সো 2-3টা রাখার প্রয়োজন নাই, একটা রাখেন। এবং কোনটা রাখবেন, এই যে পট প্লেয়ারটা রাখতে পারেন, খুবই স্মুথ। কিন্তু আমরা অনেক সময় ভিএলসি, এমকেভি নাকি আরও কি যেন আছে, কেভিএম, এই বিভিন্ন ধরনের ইউজ করি, এগুলো কম্পিউটারকে স্লো করে ফেলে। এই জিনিসগুলো করবেন। আর হলো আরেকটা বিষয় হচ্ছে কি বলতে পারি, আচ্ছা এই যে এটা আপনার ইউজ করতে পারেন, যে নোটপ্যাড, এটা আপনার ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইউজ করতে পারেন। এটা হলো বারবার সেভ করতে হয় না। বিভিন্ন ধরনের ডকুমেন্ট যদি রাখতে চান, ইনস্ট্যান্টলি রাখতে চান, যেদিন আপনি উইন্ডোজ দিবেন সেদিন এইগুলোর গায়েব হয়ে যাবে। উইন্ডোজ দেওয়ার আগে আপনি সেভ করে দিলে বেটার। টেম্পোরারি অটোমেটিক নোট যা দরকার সেটা আপনি এখানে করতে পারেন। এটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস প্লাস, ঠিক আছে? আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, নোটপ্যাড প্লাস প্লাস। এই যে চলে আসছে, এবং এর অনেক ভার্সন আছে। সবসময় লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা কি কাজ, এটা যেরকম অনেক পেস্ট করা যায়, বইয়ের পাতার মতো অনেক পেস্ট করা যায়, ঠিক আছে? এই জন্য আমার এখানে অনেক পেস্ট করা আছে। যেমন আমি যদি এখানে রাখি, তাহলে দেখেন যে এখানে একটা জিনিস লিখলাম, সেভ না দিলেও এটা থেকে যাবে। সো আমি এটাও রেখে দিচ্ছি। এটা কোথায় রেখে দিচ্ছি, এখানে দিই। আচ্ছা, আর একটা কি বললাম, পট প্লেয়ার, এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদিও এক একজনের ব্যক্তি স্বাধীনতা, তবে আমার দীর্ঘদিনের এটা ইউজের ক্ষেত্রে মনে হয়েছে খুবই ভালো কাজ করে এবং খুবই স্মুথ। সেটা ইউজ করেন। যাদের কম্পিউটার কনফিগারেশন খারাপ আছে তারা এটা বুঝতে পারবেন যে আপনাকে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? সো এই তো আজকের ক্লাসের টপিক অফিসিয়ালি। পাশাপাশি যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, এবং আমি একটু যাবেন না কেউ, 2-4-5 মিনিট কথা আছে, একটু ওয়েট। সেটা হচ্ছে 1 মিনিট, আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারটা একটু বোঝাই দিচ্ছি, জাস্ট এ মিনিট। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যারা ডেডিকেটেড, আপনারা আছেন আমার সাথে? জি ভাইয়া। আমাদের স্টুডেন্ট যারা ডেডিকেটেড বলতে বোঝাচ্ছি ভাই, তাকে কিছু করতেই হবে লাইফে, মানে সে কিছু শিখতে আসছে, তাকে শিখতেই হবে, মানে সে শিখবেই, সে কিছু ইনকাম করবেই, তার চিন্তা ভাবনা এইটা। এই ধরনের যারা ডেডিকেটেড যারা সব স্টুডেন্ট আছে, তারা কখনোই অ্যাসাইনমেন্ট মিস করে না, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অর্থাৎ হোমওয়ার্ক তারা খাতায় কলমে করে। যেমন দেখেন এই যে মুনমুন আক্তার আপু, উনি অনেক সিনিয়র একজন পার্সন। উনি এখানে দেখেন এই যে আমাদের ক্লাস চলছে, এটা ইডিয়ান 6-এর 24 নম্বর ক্লাসের 20 নম্বর অ্যাসাইনমেন্ট। এখানে কিন্তু উনি এই বিষয়গুলো সুন্দর করে খাতায় লিখে লিখে দিচ্ছে, ঠিক আছে? সো এটা সবাই যে করে সেটা বলবো না, কিন্তু যারা ডেডিকেটেড তারা প্রথমে খাতায় লিখছে, বিষয়টা প্রথমে খাতায় লিখেছে, লেখার পরে ওই অনুযায়ী সে প্র্যাকটিস করেছে, সেই প্র্যাকটিসের জিনিসটা কিন্তু আবার এখানে স্ক্রিনশট দিয়ে সে আবার এখানে অ্যাসাইনমেন্ট অর্থাৎ কি বলে
এই প্রাইভেট গ্রুপে কিন্তু পাবলিশ করছে। সো এইটা সবাই চেষ্টা করবেন, যেমন এই না একজন অনেক ব্যস্ত মানুষ হয়তো কি করছে, জাস্ট স্ক্রিনশটগুলো দিছে, এবং স্ক্রিনশটগুলো দেওয়ার ক্ষেত্রে দেখেন পুরা জিনিস কিন্তু টেনে আনে নাই, একদম টাক্স বার থেকে শুরু করে উপরে এই বার সেই বার অমক কিছু এগুলো কিন্তু আনে নাই। কি আনছে? প্রয়োজনীয় যতটুকু জিনিস ততটুকু জিনিস কিন্তু উনি এই স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কাভার করছে। সো এইটা আপনারা চেষ্টা করবেন এইভাবে অ্যাসাইনমেন্ট দেওয়ার। তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কী কী থাকবে আমি লিখে দিব। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনার নাম উল্লেখ করবেন, স্টুডেন্ট আইডি যেটা আপনাদের প্রত্যেকজনের দেওয়া হয়েছে, দুই একজন হয়তো এখনও পাননি, আমি অ্যাসিওর করতে পারি আগামীকালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার এটা অপশনাল থাকবে, প্রয়োজন নাই, ক্লাস নম্বর, অ্যাসাইন নম্বর, আর অ্যাসাইনমেন্টের টপিক, এই টপিকটা কাইন্ডলি দিবেন। টপিক না দিলে আমরা নিচে এসে বুঝতে পারবো না, যেন এই ক্লাসগুলো এখন নিচ্ছে দুর্জয় ভাই, শুধু এই স্ক্রিনশট দেখে হয়তো বা বোঝাটা একটু মুশকিল। আমি এমনি বুঝছি যে পিক্সেলের ক্লাস হচ্ছে এখন, কিন্তু এইটুকু শুধু দিয়ে না, এই যেখানে লেখা আছে জিটিএম ব্যবহারের মাধ্যমে ফেসবুক পিক্সেলের বিভিন্ন ইভেন্ট কীভাবে করা যায়, তাহলে সহজে বুঝলাম। এখন দুর্জয় ভাই অনুপস্থিত, কিন্তু চাইলে কিন্তু আমি স্ক্রিনশট দেখে অ্যাসাইনমেন্টটা কিন্তু আমি চেক করে দিতে পারবো। সো আপনারা এটা চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টগুলো খাতা কলমে লেখার, সাবমিট করার ক্ষেত্রে। এবং আমাদের প্রত্যেক ব্যাচেই আর 10 জন 15 জন করে খুবই ডেডিকেটেড পার্সন থাকে, তারা চেষ্টা করে সব সময় খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট দেওয়ার। যদি দেখে আমি আপনাদেরকে EDM 4 পর্যন্ত একটা বিষয় যদি দেখাই, এখানে ক্লাস চলছে কত, যেমন জুন 13 ক্লাস বোধহয় শেষ, হ্যাঁ ক্লাস শেষ, ইয়াতে ফাইবারে গেছে, এই যে 77 নম্বর ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে। হ্যাঁ, তার মানে কি এই ডেডিকেশন কিন্তু সবাই ধরে রাখতে পারে না যে 77-78 নাম্বার পর্যন্ত ক্লাসের আমার অ্যাসাইনমেন্ট দিতে হবে, ঠিক আছে, এই ডেডিকেটেড কিন্তু অনেকে ধরতে পারে না। এবং আমাদের যদি প্রিভিয়াসে যদি যাই 100 নম্বর ক্লাস পর্যন্ত রেগুলার অ্যাসাইনমেন্ট আছে। মোহাম্মদ হামিম ইনি অনেক সিনিয়র পারসন, গুলশানে জব করেন, এত কর্মব্যস্ততার মাঝেও একটা অ্যাসাইনমেন্ট আমার মনে হয় না যে সে বাদ দিছে। ইভেন EDM 3-তে বেশ কয়েকজন ডেডিকেটেড পারসন আছে, এবং EDM 3-তে টোটালি প্রফেশনাল, সবাই প্রফেশনাল, স্টুডেন্ট খুব কম। তো সেখানে একটা বিষয় যদি আমরা দেখি, 1 মিনিট, এত ব্যাচ শেষ হয়ে গেছে অনেক আগে। এই যে 112 নম্বর ক্লাস এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যাচ্ছে সুলতান ভাই। আপনি দেখবেন যে উনি খুবই ডেডিকেটেড একজন পারসন, দেশের বাইরে থাকেন, সৌদিতে থাকেন, সংসার আছে, তার নিজস্ব কর্ম আছে, সারাদিন পরিশ্রম করে, গাড়ি চালায়, অফিসে যায় আসে, নিজের রান্নাবান্না অনেক কিছু মেনটেন করতে হয়, তবু আমাদের একটা সেশন, একটা ক্লাস, একটা অ্যাসাইনমেন্ট কোনো কিচ্ছু বাকি নাই। আলহামদুলিল্লাহ, উনি এত কিছুর পরেও এত ডেডিকেটেড পারসন, মানে আমি মাঝে মাঝে ওনার থেকেও আমি ইন্সপায়ার হই। অলরেডি প্রজেক্ট করছে, কারণ কি আপনার অ্যাক্টিভিটিস দিন শেষে আপনাকে আগায় নেবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। শাহিনুর রহমান উনি হচ্ছে সোনারগাঁ ইউনিভার্সিটির টিচার ছিল, এখন বোধহয় ব্র্যাক ব্যাংকে জব করে, অনেক সিনিয়র পারসন, 110 নম্বর পর্যন্ত ক্লাসে অ্যাসাইনমেন্ট চলতেছে, আবার কিন্তু অনেকের কিন্তু খবর নাই, উনি বিটাকে জব করে ভাইয়া, সরকারি জব করে। ও আচ্ছা। সো এর মানেটা কি, আমি এটাতে বোঝাতে চাচ্ছি যে আপনার ডেডিকেশন, আপনার চিন্তা ভাবনা আপনাকে আগায় নেবে, এইটাই ডিসিশন নেবে যে কোন পর্যন্ত আপনি থাকবেন। কিন্তু দুঃখজনক হলে কি, বেশিরভাগ ব্যস্ততা সবচেয়ে বেশি যারা 2021-22 সালে এসএসসি পরীক্ষা দিছে, 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিছে, তাদের এত ব্যস্ততা, তারা ক্লাসে ঠিক মতো থাকতে পারে না, মানে পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, ক্লাসে ঠিক মতো জয়েন করতে পারে না, অনেক সমস্যা, অনেক ব্যস্ততা, ঠিক মতো অ্যাসাইনমেন্ট দেয় না। কিন্তু আমি চিন্তা করি যাদের সংসার আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি টেক কেয়ার করতে হয়, ছোটো ভাইয়ের দায়িত্ব আছে, ছোটো বোনের দায়িত্ব আছে, এই যে বিভিন্ন কর্পোরেট সেক্টরে আছে, বিজনেসে আছে, তারা কি করে সময় পায়? সো এইটার দেখানোর দায়িত্ব যে তামান্না আপু, খুবই ডেডিকেটেড একজন পারসন, উনি বিবাহিত, ওনার বাচ্চা কাচ্চা আছে 1-2 জন, এবং খুবই ডেডিকেটেড। সো এইরকম হইতে হবে, যদি এরকম যদি হতে পারেন, তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে আপনাকে দিয়ে আসলে ভালো কিছু সম্ভব না, ভালো কিছু সম্ভব। আর যদি আপনার মধ্যে সেই ধরনের কোনো ডেডিকেশন না থাকে,
ক্লাস 2 4 5টা হয়ে গেলে আপনারা যদি খোঁজ না মিলে তাহলে ধরে নেন যে ভাই এই ইলান কেন বাংলাদেশ বলি আর দেশের বাইরে বলি সর্বোচ্চ লেভেলে যদি আইটি ইনস্টিটিউট থেকে রেকর্ড কোর্স করেন, লাইভ কোর্স করেন, ইউনিভার্সিটিতে গিয়ে শিখে আসেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সো আজকে থেকে আপনার সংকল্প করেন যে ভাই এই এতগুলো টাকা পয়সা দিয়ে কোর্সে আসছি, 6টা মাস দেখতে দেখতে চলে যাবে। এই 6টা মাস বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি, বাইরের চায়ের দোকানে আড্ডাবাজি, খেলাধুলা বা শুধু শুধু মোবাইলে চ্যাটিং করা, রিলস ভিডিও দেখা, ইউটিউবে মুভি দেখা, এই সব কিছু বাচ্চা দিয়ে আপনি এইখানে সময়টা দেন। 6টা মাস এইভাবে সময় দিয়ে যদি মনে হয় যে কিছু হয়নি, আমি আপনাকে যা ক্ষতিপূরণ চান সেটা আমি দিতে রাজি আছি, রেকর্ডের মধ্যে থাকলো। কিন্তু ভাই ক্লাস করবেন না, অ্যাসাইনমেন্ট দিবেন না, প্র্যাকটিস করবেন না, 6 মাস পর এসে বললে আবার আমি মাপ চাই, সেটা সম্ভব না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, ক্লাসে ঢুকতে ঢুকতে আমি আপনাদের একটা টাস্ক দিছিলাম, কেউ বলতে পারবেন কি? বলুন তো দেখি। আচ্ছা, আমি বলতেছি যে ক্লাসে ঢুকতে ঢুকতে কথা বলতে বলতেই একটা আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করেছিলাম, কেউ বলতে পারবেন? টাস্কের মতোই আর কি, টাস্ক। লাইকের ব্যাপারে বলছিলেন, লাইক আর কি। হ্যাঁ হ্যাঁ অযথা লাইক দিতে বলুন না, করছিলেন না উদ্দেশ্যে গ্রুপে, ওইটা না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা টাস্ক না, ওটা হচ্ছে অ্যাডভাইস। টাস্কটা হচ্ছে আপনি ধরে রাখছেন, ধন্যবাদ ভাইয়া, আপনি তো অনেক বিজি তবুও, হ্যাঁ থ্যাংক ইউ। টাস্কটা হচ্ছে আগামী ক্লাসে আপনারা যে জুমে জয়েন করবেন, জুমটা সুন্দরভাবে রেজিস্ট্রেশন করবেন, নিজের নাম সেটা সুন্দরভাবে উপস্থাপন রাখবেন, আর প্রোফাইল ফটো, প্রফেশনাল প্রোফাইল ফটো আপনারা এখানে ইউজ করবেন। আর এখানে আপুরা আছে, তাদের কোশ্চেন থাকতে পারে যে আমরা কি প্রোফাইল ফটো দিব কি দিব না, এইটা টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের ইন থেকে কোনো ফোর্স নাই। তবে চাইলে আপনি যে কোনো একটা পরিচিতি পাওয়ার জন্য যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন। আমি আবার একটু স্ক্রিনশট দিয়ে বিষয়টা বোঝাই দিই। সবসময় যে আসলে প্রোফাইল ফটো থাকলে অনেক কিছু হয়, ব্যাপারটা এরকম না। যেমন আমরা যদি কোথায় যাই ইডিয়ম 2-তে যাই, এই যে টুম্পা আপু, উনি ওনার এই প্রোফাইল ফটো কিন্তু অনেক বছর উনি চেঞ্জ করে না, আমি যেটা খেয়াল করেছি। হ্যাঁ, তার মানে কি আমি আসলে নাম দেখে না দেখি এই ফটো ওনার না, এটা সত্যি, কিন্তু ফটো দেখলে আমি বুঝি এটা হলো টুম্পা আপুর প্রোফাইল, এটা হচ্ছে টুম্পা আপুর প্রোফাইল। সো আপনি চাইলে এরকম কিছু ইউজ করতে পারেন, চাইলে আপনি কোনো ফুল টুল বা যেমন চাই অথবা নিজে একটু গ্রাফিক ডিজাইন করে একটা কিছু ইউজ করতে পারেন, যে কোনো একটা কিছু ইউজ করেন, গুড। কিন্তু আমি অপশনাল বলে দিচ্ছি এই জন্যই যে আপনি প্রোফাইল ফটো ইউজ করবেন কি করবেন না এটা টোটালি ব্যক্তিগত, আপনাদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যারা ভাইয়েরা আছেন তাদের ক্ষেত্রে আমরা একটু ফোর্সলি বলবো, অবশ্যই আপনার ফেসটাকে সামনে নিয়ে আসতে হবে, 100% আপনার ফেসকে সামনে নিয়ে আসতে হবে। এবং এটা খুব দ্রুত, যাদের প্রফেশনাল ফটো নাই তারা প্রয়োজন স্টুডিওতে গিয়ে ফটো উঠবেন, তুলবেন, সেই ফটো এনে আপনারা ইউজ করবেন। এবং আমাদের যে প্রিভিয়াস ব্যাচের যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? দুই একজনের এক্সাম্পল আমরা একটু দিতে পারি। কার্ডটা দেব, হুট করে তো অনেকজনের নাম মনে আসতেছে, হচ্ছে না। পারভেজ ভাই দেখেন, না, আলামিন ভাই আছে। হ্যাঁ, পারভেজ আছে, পারভেজ ভাই দেখা যায়। সো একটু গোছালো থাকতে হবে, এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের গাইডলাইনের পরে হয়েছে এগুলা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের গাইডলাইনের পরে। তারপরে আমি আরেকজনে দিতেছিলাম একদম সদ্য ব্যাচ, এই দাঁড়ান একটু এটা থেকে ট্রাই করি, তাহলে বোঝাইতে পারবো। এই যে আলামিন ভাই, মেবি আলামিন চৌধুরী না? হ্যাঁ, এই ওনার প্রোফাইল এমন ছিল না। এটা যদি বুঝতে চান তাহলে আপনারা একটু পিছনের দিকে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই সমস্ত জিনিসের পরিবর্তন আমাদের এখান থেকে আসে। এই যে অনেক সিদ্দিক ভাই, এনার প্রোফাইল এমন ছিল না। হ্যাঁ, তারপর রাসেল ভাই বলেন, মাহবুব ভাই বলেন, সাব্বির ভাই বলেন, তারপরে নিচে রিপন ভাই আছে, সুফিয়া আপু আছে, কারো প্রোফাইল এমন ছিল না। এগুলো সব আমাদের সাজেশনে হওয়া। কারণ কি ভাই,
অনলাইন, এখানে যেমন তেমনভাবে চলবে না। আপনার প্রোফাইল গোছালো থাকতে হবে, 100% গোছালো থাকতে হবে। যেমন তেমনভাবে কোনো কিছু চলবে না। আপনার প্রোফাইল কথা বলবে আপনি আসলে কি জানেন আর কি বুঝেন আর কি বুঝেন না। এই প্রত্যেকটা জিনিস আমাদের গাইডলাইনে করা, এই প্রতিটা জিনিস। সো এটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। একদিনে হবে না, এগুলো ক্লাসেরও টাস্ক আছে, ধীরে 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 বোঝাবো। কিন্তু আমি প্রথমত চাচ্ছি যারা একদম অগোছালো আছেন তারা একটু গোছানোর মধ্যে আসেন ধীরে ধীরে। যদি প্রোফাইল ফটো তোলার মতো মানে নাই আগে থেকে, সামনে যদি আশপাশে যদি স্টুডিও থাকে, স্টুডিওতে গিয়ে একটা সুন্দর একটা ফটো উঠে আসেন। আবার অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার দিয়ে অনেক ভালো কাজ করে দেওয়া যায়, সেটা লাগলে এটা পরবর্তীতে দেখবো আমরা। আমাদের ইন থেকে হোক, কারো ইন থেকে হোক, অল্প 200-300 টাকা খরচ করে হোক, সেটা করে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিব। কিন্তু প্রোফাইল থাকতে হবে 100। আমি এটা যেটা বলতে চাচ্ছি। এবং নিজস্ব কিছু কালার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, নিজস্ব কিছু কালার। যেমন দেখেন রিপন ভাইয়ের এই কালারটা পছন্দ, ওনার এই কালার উপর মার্কেটিং হয়, উনি এখন এইটার উপরে পোস্ট করে, ঠিক আছে। এখন যদি আমরা সুমি আপুর কাছে যদি যাই, তাহলে ওনার ক্ষেত্রে উনি আবার এই কালারটা বেছে নিছেন, যাকে বলা হচ্ছে যে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে এখন শুধু প্রোডাক্টের ব্র্যান্ডিং হয় না, এখন মানুষের অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং মোস্ট ইম্পর্ট্যান্ট। পার্সোনাল ব্র্যান্ডিং মোস্ট ইম্পর্ট্যান্ট। উনি আমাদের এখানে কোর্স করে ইনকাম করে নিজের টাকায় দিয়ে কিছুদিন আগে কম্পিউটার বানাইছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো টাকা ইনকাম করে এখন। সো যারা গাইডলাইন মানবেন, শুনবেন, বুঝবেন, তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই হবে। আর যারা কথা শুনবেন আর মনে মনে বলবেন যে শালাই বেশি বোঝে, এরকম যারা অনেক চিন্তা ভাবনা আছে, আমরা বোঝায়েন না ভাই। আমি 14-15টা কোর্স করছি, আমি জানি যে কোনো কোনো স্টুডেন্ট ট্রেনারদেরকে, টিচারদেরকে কোন চোখে দেখে, কি বলে মনে মনে, ওটা আইডিয়া করতে পারি। তো ওইরকম যারা চিন্তা ভাবনা রাখেন তারা আসলে খুব বেশি দূর বড় কিছু করতে পারবেন না, এতটুকু গ্যারান্টিতে বলা যায়। সো সফটলি আগান, কথা যেটা বলবো সেটা গুরুত্ব আমি যতটুকু দিব, আপনি শোনার পরে নিজের থেকে আরও 10 গুণ বাড়াইয়া দিবেন গুরুত্বটা। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এত কথা বলতাম না। আপনাদের এই ব্যাচে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে উঠতি বয়সের, মানে এই সদ্যমাত্র আপনার এসএসসি পরীক্ষা কমপ্লিট করছেন, আর কয়েকজন ভাইয়া আছেন 2010 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। এর পরে বোধহয় আর কেউ নাই, কিন্তু আমাদের ইডিএম 6-এ 89, 91, 96 এসএসসি পরীক্ষা কমপ্লিট করছে। এরকম অনেক স্টুডেন্ট আছে, কিন্তু তারা আলহামদুলিল্লাহ এত ডেডিকেটেড যে তাদের কাছ থেকেও আমরা অনুপ্রেরণা পাই। সো যেহেতু আপনাদের উঠতি বয়স, এই বয়সে অনেক সমস্যা, কারণ আপনাদের উপরে কোনো দায়িত্ব নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এইটুকু বয়সে যারা নিজের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে একটা ডিজিটাল স্কিল অর্জনের জন্য আপনারা আসছেন, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। শুধু ধরে থাকেন, অনেক কিছু করা সম্ভব। আগামী নিয়ত করে রাখেন যে আগামী চোখ বন্ধ করে 3 থেকে 5 বছর ফ্রিল্যান্সিং করবেন, তাহলে বিশাল কিছু করা সম্ভব আপনার দ্বারা। আপনি যে বয়সে এই সুযোগটা পেয়েছেন, অনেক মানুষ আছে সেটা পায় না, ইভেন আমিও পাইনি। আবার যারা 30, 35, 40-এ এখানে যারা আসছেন তারা আবার হতাশ হবেন না। আমি একটা জায়গায় কোর্স করেছিলাম, আমাদেরই ব্যাচমেটের বয়স ছিল 56 বছর, উনি এখন আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার। এবং আমাদের ইডিএম 1-এ ইভা আপু আছেন, ওনার এজ এখন 50+। এরকম অনেকেই আছেন, তারা ক্লাস করছে, রেগুলার প্র্যাকটিস করছে, অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, এখন প্রজেক্টও করে। তো বয়সের যে নাম্বার ডাজেন্ট ফ্যাক্ট। সব কিছু আপনার মনের মধ্যে, সব কিছু আপনার মাথায়। আপনার মাথা আজকে থেকে চিন্তা ধারণা পরিবর্তন করতে হবে, আপনার ইচ্ছা প্রকাশ করতে হবে, চাহিদা থাকতে হবে নিজের মধ্যে। আর সবচেয়ে বড় জিনিস দায়িত্বটা যদি আপনি খুব ভালোভাবে পালন করতে পারেন এবং দায়িত্ব নিতে, চ্যালেঞ্জ গ্রহণ করতে যদি আপনার ভালো লাগে, দেখবেন যে আল্লাহ আপনার পথ এমনি অনেক সহজ করে দিবে। আল্লাহ আপনাকে অনেক কিছু এমনি দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু অনেক সময় আছে যে আমরা সবসময় অজুহাত দেই, অনেক সময় অনেক কিছু মানে নিজের অলসতার কাছে হারায় যাই। তো মানুষের 2 হাতের পর আর একটা হাত আছে, সেটা হচ্ছে অজুহাত। দয়া করে এটা দিবেন না। ভাই আজকে বিদ্যুৎ ছিল না, আমার তো বিদ্যুৎ স্টিল এখনও নাই। সো আমি কি করছি, আমি যদি এই কম্পিউটার যদি সন্ধ্যা থেকে ওপেন করে রাখতাম, তাহলে হয়তো আমি ক্লাসটা করাইতে পারতাম না। তো আমাকে ক্লাসে আসতেই হবে। আমি কিছুক্ষণ ফ্যান অফ করে রেখেছিলাম, কম্পিউটার অন না করে আমি ল্যাপটপে কিছুক্ষণ আমি কাজ করছি, তারপরে আমি কম্পিউটার অন করে আসছি যে বিদ্যুৎ আসুক না আসুক আমি মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাকআপ পাবো। সো এই ধরনের আপনার মেন্টালি থাকতে হবে।
তো ক্লাস আছে, বাইরে আড্ডা দিচ্ছেন, ক্লাস আছে, এখনও আপনি প্রিপারেশন না, এখান থেকে বের হয়ে আসতে হবে। প্রতি সপ্তাহে 3টা ক্লাস 9:30 থেকে 15 মিনিট আগে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। এই গল্পই শুনতে হবে আপনাকে অনেক দিন, এইগুলো অভ্যস্ত করতে হবে। মার্কেটিং আগেই বললাম, মার্কেটিং এত সহজ জিনিস না, এটা কোনো গণিত না, ম্যাথমেটিক্স না যে চুপি চুপি কানে হেডফোন দিয়ে আপনি হাতের ছোঁয়ায় আপনি কিছু করবেন। মার্কেটিং মানে আপনাকে পুরা দুনিয়া সম্পর্কে জানতে হবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অফিসিয়ালি ক্লাস শেষ, আমি আর 4-5 মিনিট থাকবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাস টপিকের বাইরে আপনারা করতে পারেন, দেন আমরা সবাই লিভ নিব। থ্যাংক ইউ।